প্রায় সকাল হয়ে গেল। আর ওর আম্মুকে ওখান থেকে নিয়ে আসলাম। ঢাকাতে এনে বড় একটা ভালো হসপিটালে ভর্তি করে দিলাম। আপনার এই ঋণ কিভাবে শোধ করব আমি? হয়তো নিজের জীবন দিয়ে দিয়েও আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। শোধ করার দরকার নেই। আর হ্যাঁ, শর্ত অনুযায়ী আজ থেকে আমি যা যা বলবো সব তোমাকে মানতে হবে। বলুন, আমাকে কি করতে হবে? এখন থেকে আমাকে তুমি করে বলবা আর আমার নাম ধরে ডাকবা। যদি এর ব্যতিক্রম করো তাহলে এই না, আপনি যেটা বলবেন সেটাই করব। আবার আপনি। তুমি। তোমার আম্মু এখন ঘুমাবে। ডাক্তার ওনাকে ঘুমের ওষুধ দিছে। হুম। আনিকাকে নিয়ে বাসায় আর আসলাম না, একদম কাজী অফিসে চলে গেলাম। কাজী অফিসে দেখে আনিকা বলে উঠল, কাজী অফিসে কেন? আর কার বিয়ে? তোমার আর আমার বিয়ে। মানে? তুমি আমার কাছে 2 মাস পর্যন্ত আছো, আর আমি তোমাকে পতিতা পরিচয়ে আমার বাসায় রাখতে পারবো না। সো 2 মাসের জন্য আমার বউ হয়ে থাকবা। কথাটা শোনার পর আনিকা কেমন হয়ে গেল। 2 মাসের জন্য বিয়ে? হুম। আমি পারবো না এই বিয়ে করতে। দেখো, শর্ত অনুযায়ী তোমাকে করতেই হবে। আর আমার সাথে 2 মাস ওইভাবে মেলামেশা করলে পাপের পরিমাণটা অনেক বেশি হবে, আর এভাবে করলে সেটা আর বেশি হবে না। হাসছো কেন? আসবো না তো কি করব? তোমরা বড় লোকরা পারো বটে, তোমাদের কাছে সবকিছুই কেমন পুতুল খেলা মনে হয়। আর আমাদের পুতুল ভেবে কত কিছুই না করছো, সবই টাকা। তবে কষ্ট নেই, আমি পুতুল হয়ে তোমার খেলায় থাকতে রাজি আছি, কারণ এত কিছু জানি না, চলো। তারপর আনিকার সাথে শর্ত মোতাবেক বিয়েটা হয়েই গেল। 2 মাসের জন্য একটা পতিতা মেয়েকে বিয়ে করে নিলাম। ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আপাতত একটা বাসর সাজালাম। বাসর ঘরে আনিকা বসে আছে। ঢুকতেই আমাকে সালাম করলো। আরে আরে, সালাম করছো কেন? বাসর রাতে বাঙালি মেয়েদের এটাই করতে হয়। হুম। তবে এটা তো মাত্র কয়েকদিনের বিয়ে, তাই না? হুম। তবে একটা কথা মনে রাখবে, বাঙালি মেয়েদের বিয়ে বিয়েই, সেটা শর্তের কয়েকদিনের জন্যই হোক আর সারা জীবনের জন্য। হুম। তারপরই আনিকাকে বিছানায় উঠালাম আর জিজ্ঞাসা করলাম, একটা সত্যি কথা বলবে? হুম। আচ্ছা, বাসর রাতে তোমার কি কি ইচ্ছা ছিল? হাসছো কেন? আপনি আমাকে ভোগ করবেন তো করেন, এত নাটকের কি দরকার? একদম চুপ করে থাকবা। আমি যেটা বলছি সেটা বলো। আমি একটা ভাড়াটে পতিতা, আমার কোনো ইচ্ছে নেই। তবে বাঙালি প্রত্যেকটা মেয়েদের খুব ইচ্ছে বাসর রাতে লাল শাড়ি পরে স্বামীর ঘরে যাবে, তার সাথে নিজের সবকিছু ভাগাভাগি করে নেবে, আর তার সাথে অনেক গল্প করবে, আর সব সময় তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে, কখনোই আলাদা হবে না। কথাগুলো বলেই মেয়েটা কেমন একটা দীর্ঘশ্বাস ফেললো। একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটা বেশিরভাগ টাইমই দীর্ঘশ্বাস ত্যাগ করে। বুকের ভিতর কতটা কষ্ট থাকলে একটা মেয়ে বারবার এমন করতে পারে, সেটা হয়তো আমার ধারণার বাইরে। যাই হোক, মেয়েটাকে এত কষ্ট আর পেতে দিব না। তখনই আনিকাকে বললাম, হুম, খুব ভালো ধারণা আছে তো তোমার, কাজে লাগানো যাবে। কিসের কাজ? না, কিছু না। তবে আজকে কিন্তু তোমাকে আর ছাড়বো না, বাসরাত বলে কথা। হাসছো কেন? আমার জন্য আর বাসর রাত? আমার মতো পতিতাদের সাথে তো প্রতিদিনই। ওই, একদম চুপ। আজ থেকে মুখে যেন পতিতা নামটাও যেন না আসে। আসলে খুব খারাপ হবে। দেখো, সত্যিটা তো আমাকে বলতেই হবে। বলো। কিন্তু আপাতত তুমি আমার বউ, সো আমার বউয়ের মতোই তোমাকে থাকতে হবে। হায় রে বউ, তাও আবার 2 মাস! ওর কথাটা শুনে একটু অবাকই হলাম। তারপর ওকে বললাম, 2 মাস হোক আর 2 দিন হোক, এখন তো তুমি আমার বউ, আর এই 2 মাস তোমাকে আমার স্ত্রীর পরিচয়ে থাকতে হবে। বলতেই মেয়েটা কেমন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর ওকে খাট থেকে নিচে নামালাম আর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলাম। ও শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর হঠাৎ বলে উঠল, আমাকে কি কোথাও নিয়ে যাচ্ছ? আমার সাথে চলো। কোথায়? আমার সাথে গেলেই বুঝতে পারবা। তারপরই মেয়েটাকে ছাদে নিয়ে গেলাম। অনেক রাত দেখে মেয়েটা একটু ভয় পেয়ে গেল, কিন্তু ছাদে উঠতেই, ওয়াও, কি সুন্দর ফুলের বাগান, আর আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে বলেই মেয়েটা আমার হাত থেকে ছুটে ছাদের উপর কেমন নিজেকে মুক্ত পাখির মতো মেলে ধরলো। ও একবার ফুলগুলোকে ধরছে, আরেকবার চাঁদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। রাতে চাঁদের আলোতে গোলাপ ফুলগুলো সৌন্দর্য আনিকার সৌন্দর্যের কাছেও হার মানছে। চাঁদের আলোতে মেয়েটাকে কেমন অপূর্ব সুন্দর লাগছে সত্যি। তখন আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ মেয়েটা আজ খুব খুশি। তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে মনে মনে একটা ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই মেয়েটাকে যেন সবসময় এমন হাসি খুশি রাখতে পারি, আর কখনোই যেন ওকে কষ্ট না দেই। বলেই মেয়েটার দিকে তাকালাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা এক জায়গায় কেমন জড়সড় হয়ে কান্না করতে লাগলো। হঠাৎ করে
ওর এমন আচরণ দেখে ভয় পেয়ে গেলাম। আর ও তখন আমার সামনে এসে বলতে লাগলো, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার সহ্য হচ্ছে না। হঠাৎ ওর মুখে এমন কথা শুনে আরো বেশি অবাক হয়ে গেলাম। একটু আগে যে মেয়েটা অনেক হাসি খুশি ছিল, আর মুহূর্তেই ওর কি হয়ে গেল? নিজের পুরনো খারাপ অতীতটা তাকে কষ্ট দিচ্ছে না তো? এই মেয়ে, কান্না করছো কেন? কথা বলো। আমাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু কেন? আমার মতো একটা পতিতা এমন নিষ্পাপ ফুল ছুঁতে পারে না। আর এই চাঁদের আলো আমার মতো বাজে মেয়ের উপর মানায় না, কেমন কুৎসিত দেখায়। কিন্তু তুমি এগুলো কি বলছো? একদম উল্টাপাল্টা বলবে না। এখন থেকে তুমি আমার বউ। বলেই ওর চোখের পানিটা মুছে দিলাম, আর ওর কপালে ঠোঁটের উষ্ণতা এঁকে দিলাম। মেয়েটা তখন শুধু নির্বাক হয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আর তখনই মেয়েটাকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম। আর ও তখন কেমন কেঁপে উঠল। যখন আমার কাছ থেকে ওকে ছুটালাম, তখন ও কেমন করে যেন আমার দিকে তাকিয়েই আছে। হয়তো আনিকা ভাবছে ওর সাথে আমি যা করছি সবই ওকে ভোগ করার জন্য, বা তার অসহায়তার সুযোগ নেবার জন্য। কিন্তু আমার মনে শুধু একটা কথাই, যতদিন বেঁচে থাকবো কোনোভাবেই আর এই মেয়েটাকে কষ্ট দিব না, সব সময় ওর পাশে থাকবো। ওকে নিয়ে ঘরে চলে আসলাম আর বিছানায় শুয়ে পড়লাম। আনিকা তখন আমার পাশে শুয়েছিল। আর তখনই আনিকার কথাটা মনে পড়ল। একটু আগে বলেছিল বাঙালি মেয়েরা চায় সব সময় তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে। হয়তো ওরও এমনই ইচ্ছা ছিল। যাই হোক, তখনই আনিকাকে জড়িয়ে ধরলাম। আর ও একদম চুপ হয়ে শুধু আমাকে দেখছিল। তখন ওর মাথাটা আমার বুকে রাখতে বলে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতে দেখলাম মেয়েটা এখনো ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ মুখ, একদম ছোট বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। তখন ওর কপালে আলতো করে একটা চুমু দিতেই ও কেমন জেগে উঠল, আর আমার দিকে একবার তাকিয়েই নিচু হয়ে গেল। তারপর দুজনে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে খেয়ে দুজনেই হাসপাতালে আনিকার আম্মুর কাছে চলে গেলাম। ওর আম্মু তখন ঘুমাচ্ছিল। ওকে হসপিটালে রেখেই চলে আসলাম। আর আসার আগে ওকে বলে এসেছি কোনো কারণেই যেন বাইরে বের না হয়, সব সময় আম্মুর পাশে যেন থাকে। আর কোনো কিছু লাগলে আমাকে যেন ফোন দেয়। মেয়েটা শুধু মাথা নাড়ছিল। আমি অফিসে চলে গেলাম। আজ অনেকদিন পর অফিস যাচ্ছি। সবাই আমাকে দেখে আজ একটু বেশি অবাক, কারণ অনেকদিন অফিসে যাই না। যাই হোক, আনিকাকে নিজের লাইফে জড়ানোর সাথে সাথেই ভাবলাম নিজেকেও ঠিক করে ফেলি, ভালো হয়ে যাই, আর ওকে নিয়ে সুখেই থাকি। 15 দিন পর আনিকার আম্মু এখন অনেকটাই সুস্থ, কিন্তু আরো কিছুদিন হসপিটালে থাকতে হবে আর একটা অপারেশন করতে হবে। ওই অপারেশনের উপরই নির্ভর করবে ওর আম্মু বেঁচে থাকবে না পৃথিবী থেকে বিদায় নিবে। তবে ডাক্তার যতটা আমাকে বলেছে বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর এই কথাগুলো আনিকা জানে না। সে জানে ওর আম্মু সুস্থ আছে আর খুব শীঘ্রই আবার আগের মতো হয়ে যাবে। আনিকা আমার লাইফে আসার পর আমি অনেক পাল্টে গেলাম। আমার অফিস সবকিছু এখন নিয়মিত চলে। তবে এখনো আমার একটা ভালো কাজ বাকি আছে, সেটা হলো আনিকার মামা ওই জানোয়ারের বাচ্চাটাকে শেষ করে দেওয়া। এখন প্রতিদিনই আনিকা আমার বুকে মাথা রেখে ঘুমায়, খুব শান্তি লাগে মনে। কিন্তু সবকিছুর ভিতরই আনিকা কেমন অস্বস্তি ফিল করত। এই তো সেদিন রাতের বেলা, আনিকা তুমি কি কাল আমার সাথে আমার অফিসে যাবে? কেন? না, বলছিলাম কি, আমার সাথে একটু ঘোরাঘুরি করলে হয়তো তোমার ভালো লাগতে পারে। ভালো বলতে আমার জীবনে কিছুই নেই, সবই অন্ধকার। তবে আমার জন্য তোমাকে চিন্তা না করলেও চলবে, তুমি নিজের জন্য চিন্তা করো। ওর এমন কথা শুনে একটু হতাশ হলাম। তারপর আবারও বললাম, চলোই না, একটু তোমার ভালো লাগতে পারে। পরের দিন সকালে আনিকাকে নিয়ে অফিসে গেলাম। সবাই কেমন আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমার সব ফ্রেন্ডদের সাথে ওর পরিচয় করিয়ে দিলাম, আর সবাই আমাদেরকে স্বাগত জানালো। ঠিক তখনই আমার অফিসের ম্যানেজার আমার ওখানে আসলো। উনি আসার পরই আনিকা কেমন অস্থির হয়ে যাচ্ছিল, বারবার নিজেকে আড়াল করতে যাচ্ছিল। ঠিক তখনই ম্যানেজার বলে উঠল, স্যার, এই বেশ্যাটা কে আর এখানে কেন? সবার সামনে কথাটা বলতেই আনিকা কেমন ভয়ে কাঁপতে লাগলো, আর আমার মুখের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে লাগলো। সবাই তখন কেমন করে যেন আনিকার দিকে তাকিয়ে রইলো। আনিকার চোখ বেয়ে বেয়ে গাল দিয়ে তখন পানি বের হচ্ছিল। ওর চোখে পানি দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না। ম্যানেজার সাহেব, ভদ্রভাবে কথা বলুন। এভাবে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? স্যার, যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে। এই মেয়ে একটা পতিতা, চরিত্রহীনা। আর ওর সাথে আপনি কত টাকা দিয়ে ভাড়া করেছেন? মালটা কিন্তু... কি বললি, কুত্তার বাচ্চা? বলেই সবার সামনে ম্যানেজার মারা শুরু করে দিলাম। সবাই তখন আমাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু পারছিল না। এক পর্যায়ে সবাই ওরা ম্যানেজারকে বাইরে বের করে দিল। আমার মাথায় তখন রক্ত উঠে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে
আনিকাকে এভাবে কষ্ট দেবার কারণেও খুব কষ্ট লাগছিল। মেয়েটা আসতে রাজি ছিল না, আর আমার কথায়ও এসে সবার সামনে এভাবে ছি, নিজের দোষে আজ আবারও কষ্ট পেল। পুরানো অতীতটা ওকে ভুলাতে গিয়েও মনে করিয়ে দিলাম। ভাবতে নিজের উপর তখন রাগ হতে লাগলো। তখনই আনিকাকে খুঁজতেই দেখলাম আনিকা নেই। ও গেল কোথায়? ওকে খোঁজা শুরু করলাম, কিন্তু পাচ্ছিলাম না। বুকের ভিতর কেমন অস্থিরতা কাজ করছিল। ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে তো নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। সব দোষ আমার। কেন যে ওকে এখানে আনতে গেলাম? কিন্তু ও কোথায়? খুঁজতে লাগলাম আনিকাকে, কিন্তু পাচ্ছি না। অফিসে দারোয়ানকে জিজ্ঞাসা করতেই বলল ও নাকি বেরো হয়নি। তাহলে গেল কোথায়? খুব কষ্ট লাগছিল। নিজের একটু ভুলের জন্য ওকে হারিয়ে ফেলবো না তো। হঠাৎ অফিসের একটা কর্মচারী এসে বলল ও নাকি ছাদে গেছে। তাই আর এক মুহূর্ত দেরি করলাম না, একটা দৌড় মারলাম আর ছাদে চলে গেলাম। দেখলাম মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছে। ঠিক তখনই মেয়েটার হাত ধরে ফেললাম। এই তো সাহস হলো কিভাবে এভাবে নিজেকে শেষ করে দেবার? আমি বাঁচতে চাই না, আর আমার জন্য তোমার কত বড় ক্ষতি হয়ে গেছে। একদম কোনো কথা বলবে না, আমার কিছুই হয়নি। আজ আমাকে হেল্প করতে এসে আপনাকে কতটা অপমান সহ্য করতে হচ্ছে, সবার সামনে আপনাকে কত ছোট হতে হচ্ছে। প্লিজ আনিকা, এভাবে বলো না। সব দোষ আমার। আমি তোমাকে না আনলে হয়তো তোমাকে এই অপমান সহ্য করতে হতো না। তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্যই। এই তুমি এগুলো কি বলছো? আমার কোনো সমস্যা হয়নি, আমি তো পতিতা, তাই না? আর পতিতাদের এগুলো শুনে কোনো সমস্যা হয় না। তবে তোমার? দেখো, একদম কান্না করবে না। আর মরতে যাচ্ছ কেন? তুমি যদি মরে যাও তোমার মাকে কে বাঁচাবে? মায়ের জন্যই তো বেঁচে আছি, কিন্তু আমি যে আর নিতে পারছি না। ওই মানুষটা আমার জীবনটাকে শেষ করে দিস, শেষ করে দিস। কোন মানুষটা? না কিছু না। কোন মানুষ আমাকে বলো। না কেউ না। বলো বলছি। আর ওই ম্যানেজার তোমাকে কিভাবে চিনে? বলো বলছি। ও তোমাকে কিভাবে চিনলো? ও আমাকে চিনে, কারণ ওই আমার মামা। কথাটা শুনেই মাথাটা নষ্ট হয়ে গেল। কি? যে জানোয়ারের বাচ্চাটাকে আমি শেষ করার জন্য ভাবছি, এই জানোয়ারটা একটা মেয়ে সুন্দরভাবে বাঁচার অধিকার নষ্ট করে দিচ্ছে। যে জানোয়ারের বাচ্চা একটা পবিত্র দেখে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পবিত্র সম্পর্ক নষ্ট করে মেয়েটাকে অপবিত্র করেছে। সে আমার কোম্পানিরই ম্যানেজার। তাকে তো আমি শেষই করে দিব। মৃত্যুর যন্ত্রণা যে কতটা কষ্টে তাকে আমি বুঝিয়ে দিব। তুই মরার জন্য প্রস্তুত হ, কুত্তার বাচ্চা। আমাকে এই অন্ধকারে তুলে আনার কারণ কি? আর আপনি কে? তোর জম। আপনি সামনে আসুন আর আমাকে প্লিজ ছেড়ে দিন। আমাকে কেন তুলে এনেছেন? কেউ লাইটটা অন করো। ঠিক তখনই লাইট অন হয়ে গেল, আর লাইট অন হতেই উনি বলে উঠল, স্যার আপনি? ম্যানেজার সাহেব কেমন আছেন? খুব 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 ভালো। আচ্ছা ম্যানেজার সাহেব, এভাবে ঘামছেন কেন? আমাকে লোক দিয়ে কেন উঠিয়ে এনেছেন? শুধুমাত্র কিছু হিসাব নিকাশের জন্য। ওইগুলো তো অফিসে মেটাতে পারতেন, আর আমি সব হিসাব তো আপনাকে দিয়েই দিছি। ম্যানেজার সাহেব, অফিসের হিসাব অফিসে দিছেন, কিন্তু জীবনের হিসাব একটু মিলিয়ে নিব না? মানে কি স্যার? আচ্ছা ম্যানেজার সাহেব, আপনাকে কিছু প্রশ্ন করব। করেন। তবে কি 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 প্রশ্ন? বেশি কিছু না। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনার ছেলে মেয়ে কয়জন? কেন? যেটা বলছি উত্তর দেন। এক মেয়ে আছে। খুব ভালো। আরেকটা প্রশ্ন, কি? আপনি কি আপনার মেয়েকে রেপ করতে পারবেন? স্যার মুখ সামলিয়ে কথা বলুন, নয়তো। নয়তো কি? একদম চুপ করে থাকবি জানোয়ারের বাচ্চা, নয়তো এখনই একদম ওপারে পাঠিয়ে দিব। আপনি এমন করছেন কেন? নিজের মেয়েকে রেপ করতে পারবি না? তাহলে কেন নিজের ভাগ্নিকে এই কাজ করলি? সেও তো তোর নিজের মেয়ের মতোই ছিল। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি। আনিকা, এইদিকে আসো। বলতেই আনিকা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে এসে উপস্থিত। আনিকা, ওকে শেষ করে দাও। এই নাও পিস্তল। না, ওকে আমি এটা দিয়ে গুলি করে মারবো না, ওকে আমি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মারবো। না মা, আমাকে ছেড়ে দে মা। তুই তো আমার মেয়ের মতো, আমি না তোর মামা। আমাকে মারিস না। ঠিক তখনই আনিকা দা দিয়ে প্রথম আঘাতটা ওর ডান হাতে করলো আর বলল, এই হাত দিয়ে সেদিন আমার গায়ে প্রথম টাচ করেছি। মা মা, তুই আমার মা, তুই আমার মেয়ে। আমাকে মারিস না, আমি তোর মামা। আমাকে মারিস না মা। মা, ও মা, আমাকে মারিস না তুই। মা বলছিস? ছি, ওয়াক, থু। তোর মুখে থুতু। কোথায় ছিল তোর মা যেদিন জানোয়ারের মতো একটা অসহায় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়েছিলি? তুই মাফ পাওয়ার যোগ্য না, যে নিজের ভাগ্নিকে। বলেই আরো একটা আঘাত। তারপর আনিকা কেমন পাগলের মতো একের পর এক আঘাত করতেই লাগলো। হয়তো সেদিনের কষ্টের ঝাল আজ খুব ভালোভাবেই দিচ্ছে। মুহূর্তে ওর মামা শেষ। তারপরও আনিকা তখনও উন্মাদের মতোই আঘাত করতেই লাগলো। আর ওই পাপীকে ওখানে শেষ করে দিলাম। এমন পাপীর কোনো মাফ নেই। সমাজে যারা এমন কাজ করে তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আর এত নিকৃষ্টদের সমাজে বাঁচার অধিকার নেই। ওদের মতো মানুষদের জন্যই সমাজের সৃষ্টি হয়।
হাজারো পতিতা, ধ্বংস হয়ে যায় হাজারো মেয়ের স্বপ্ন। বেছে নিতে হয় পতিতা বৃত্তিকে, নয়তো আত্মহত্যা করে চলে যেতে হয় পরপারে। আনিকাকে নিয়ে বাসায় চলে আসলাম, আর দুজনেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খুব ক্লান্ত, তাই শুয়ে পড়লাম। ঠিক তখনই আনিকাও আমার পাশে শুয়ে পড়লো। আনিকাকে একটা টান দিয়ে বুকের উপর তুলে নিলাম। ও তখন একদম চুপ করে আছে। এই মেয়ে, বালিশে শুয়েছিলে কেন? তোমাকে বলছি না সব সময় আমার বুকের উপর মাথা রেখে ঘুমাও? হাসছো কেন? হাসবো না তো কি করব? দুদিন পর তো এমনিতেই বালিশে ঘুমাতে হবে, তাই না? আর তো মাত্র 26টা দিন বাকি আছে, তাই না? এরপরই তো তোমার 2 মাস। তবে যাই হোক, তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। ওর মুখে কথাগুলো শুনে খুবই অবাক লাগছিল, কারণ দিনগুলো আনিকা যে এত ভালোভাবে হিসাব রাখবে বুঝতেই পারিনি। সময় যেতে যেতে যে এতগুলো দিন চলে গেছে সেটাও বুঝতেই পারিনি। কিন্তু ও কি বুঝতেছে না আমি ওকে এখন ভালোবাসি বলেই ওর পাশে আছি? কি হলো আবিদ সাহেব, চুপ কেন? না, এমনিতেই। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বলো। এই যে তুমি সেই প্রথম দিন থেকেই আমার এত উপকার করছো, তারপর আবার শর্ত মোতাবেক বিয়ে করে এতগুলো টাকাও দিয়েছো, আজ আবার আমাকে একটা জানোয়ারকে শেষ করতেও সাহায্য করেছো, সবই তো আমাকে ভোগ করার জন্য, তাই না? তাহলে আমাকে তো এখনো ভোগ করনি, কিন্তু কেন? ওর কথাটা শুনে বুকটা কেমন ধুক করে উঠল। উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেই মনে বললাম, ও কি ভাবছে এগুলো? ও কি এখনো বুঝতে পারছে না ওকে ভোগ করার জন্য আমি এগুলো করছি না? ওকে ভালোবাসি বলে এগুলো করেছি। তখনই ওকে নরম সুরেই বললাম, জানো আনিকা, সবকিছু মানুষ ভোগের জন্য করে না। আর হ্যাঁ, তোমাকে ভোগ করার ইচ্ছা থাকলে তোমার পাশে না থেকেও হয়তো তোমাকে প্রতিদিনই ভোগ করতে পারতাম। আর তুমি আমার সাথে এতগুলো রাত কাটিয়েছো, কিন্তু তোমাকে শুধু আমার বুকের উপর রেখেই জড়িয়ে ধরে ঘুমিয়েছি। এছাড়া তোমার সাথে অন্য কোনো ধরনের অবিহেবহিক করিনি, যেটা দিয়ে প্রমাণিত হয় আমি তোমাকে ভোগ করতে চাচ্ছি। আচ্ছা ঘুমাও, এমনিতেই আজ অনেক ক্লান্ত তুমি। তারপরে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকার কারণে ঘুম খুব তাড়াতাড়ি চলে আসলো। আনিকাকে আজ 5 দিন পর ওর আম্মুর কাছে নিয়ে যাচ্ছি। এর ভিতর মেয়েটা অনেকবার যেতে চাইলেও ওকে যেতে দেইনি, কারণ এই কয়দিনের ভিতর আনিকাকে গোপন রেখে ওর আম্মুর অপারেশন করিয়ে ফেলেছি। অপারেশন করার আগে খুব ভয় ছিলাম, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলেই আনিকার আম্মু শেষ হয়ে যেত। আর আল্লাহ না করুক এমন হলে ও হয়তো আমাকে ভুল বুঝতো, কারণ ওর অগোচরে কাজটা করা ঠিক হয়নি। তবুও করালাম, কারণ মেয়েটা বড্ড বেশি মায়ের পাগল। মাকে ছাড়া সবকিছুই ওর কাছে অর্থহীন। আর যদি ও জানে ওর আম্মুর অপারেশন হবে, তাহলে হয়তো ও নিজেই ঠিক থাকতে পারতো না। তাই একটু বেশি রিস্ক নিয়ে ওর অজান্তেই। যাই হোক, ওর আম্মু এখন অনেক ভালো আছে। হাসপাতালে যেতেই ডাক্তার বলে উঠল, আবিদ সাহেব, রোগী আল্লাহর রহমতে অনেক ভালো আছে। সামনের সপ্তাহে ইচ্ছা করলে নিয়ে যেতে পারেন, তবে ওনার দিকে একটু বেশি খেয়াল রাখবেন। অপারেশনের রোগী তো, বুঝেনি। আমি মাথা নাড়ালাম। আর ডাক্তারের এমন কথা শুনে আনিকা কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, আর অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, অপারেশন? কিসের অপারেশন আর কার অপারেশন? আমি তোমাকে পরে বলছি, আগে চলো মাকে দেখে আসি। না, তুমি আগে বলো কিসের অপারেশন? আসলে আপনার মায়ের একটা অপারেশনের দরকার ছিল, আর ওটা অনেক রিস্কের অপারেশন। তাই আবিদ সাহেব আপনাকে কিছুই জানায়নি, কারণ এতে আপনি অনেক টেনশন করবেন। আর অপারেশনটা না করলেও আপনার মাকে বাঁচানোর কোনো আশা ছিল না, হয়তো তখন উনি মরেও যেতেন। তবে যাই হোক, এখন আপনার মা সম্পূর্ণ বিপদমুক্ত। খুব শীঘ্রই আপনার মা ভালো হয়ে যাবে। বলেই ডাক্তার চলে গেল। আর এইদিকে আনিকার চোখে পানি, আর ও আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমার উপর কেমন রেগে আছে। আমি তখন আনিকার হাত ধরলাম আর ওর আম্মুর কাছে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরই আমাদের কথার আওয়াজ শুনেই ওর মা জেগে উঠল। তুই এসে গেছিস মা? আর তুই এত শুকিয়ে গেছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? তুই যদি এমন করিস তাহলে কিন্তু আমি আর ওষুধ খাবো না। এসব বলো না মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি রে, খুব ভালো। বলেই মা মেয়ে কেমন একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে। আর আনিকার মা কেমন করে আনিকার কপালে চুমু দিচ্ছে, আর কেমন করে বুকে আগলে রেখেছে। ওদের এই দৃশ্যটা দেখে নিজের অজান্তেই চোখ দিয়ে চোখের নোনা পানি বের হয়ে গাল বেয়ে পড়তে লাগলো। আর নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। বাবা মা যে কি জিনিস সেটা যে হারিয়েছে সেই ভালো জানে। খুব মিস করছিলাম বাবা মাকে। আমার মতো এতিমের কাছে যে বাবা মায়ের ভালোবাসার মূল্য কত বেশি সেটা একমাত্র আমি এতিমই জানি। বাবা, তুমি কান্না করছো কেন? আসলে মায়ের কথা খুব মনে পড়ছে, আজ খুব মিস করছি। কেন? তোমার মা বাবা কোথায়? না, ছোটবেলায় তারা মারা গেছে, এতিম করে চলে গেছে আমায়।
কে বলেছে তুমি এতিম? আমি কি তোমার মা না? এইদিকে আসো বাবা। আচ্ছা, আমি কি আপনাকে আজ থেকে মা বলে ডাকতে পারি? হুম, কেন পারবে না? অবশ্যই ডাকবে। খুব খুশি লাগছিল। আর তখনই একটা ফোন আসলো। আচ্ছা মা, আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি, আপনারা কথা বলুন। যাও বাবা। মারে, ছেলেটা কে? এই তো আমার ক্ষণিকের ফ্রেন্ড। মারে, ছেলেটা অনেক ভালো রে। তুই জানিস ছেলেটা এই কয়টা দিন কিভাবে আমার পিছনে খাটছে, কত সময় আমার পেছনে শেষ করছে, সারাটা দিন আমার সেবা করছে। তোমার অপারেশন হয়েছে, আমায় বলো নাই কেন? আমি নিষেধ করেছিলাম, কারণ তুই শুনলে অনেক ভেঙে পড়বি। তবে যাই হোক, ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। এমন একটা ছেলে যদি... থাক মা, আর বলো না। কেন? কারণ ও অনেক বড় লোক। তারপর রে মা, আমার মনে হয় ওই ছেলেটা তোরে ভালোবাসে, নয়তো... মা, আর বলো না প্লিজ। ওদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। ওরা বড় লোক, তাই ওদের কাছে মেয়েরা খেলার পুতুল। খেলা শেষ হলেই সব শেষ। আর আমি তার যোগ্য না মা। আর অযোগ্য হয়ে আমি কারো পরিহাসের করুণার পাত্রী হতে চাই না। বলেই মেয়েটা কেমন কান্না করে দিল। বাইরে থেকে কথাগুলো নিজেরই কান্না এসে গেল। তার মানে এতদিনে ওর মনে একটু ভালোবাসা আমি তৈরি করতে পারিনি, আর একটু জায়গাও তৈরি করতে পারলাম না? নাকি ওর অতীতের কারণে ও আমাকে ওর জীবনে জড়াতে চায় না? বাইরে থেকে একটা কাশির আওয়াজ দিয়ে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে আনিকা তাড়াতাড়ি করে নিজের চোখের পানি মুছে ফেললো। আমি আর বেশি কিছু বললাম না। ভিতরে গিয়েই অফিসে কাজ আছে বলেই বের হয়ে গেলাম। তারপর বাসায় এসে চুপ করে শুয়ে রইলাম। ভাবতে লাগলাম কি করব। ওর সাথে প্রায় 2টা মাস কেটে গেল, 10টা দিন মাত্র বাকি। এতগুলো দিনেও কি ও আমাকে একটু বুঝতে পারলো না? ভাবতে ভাবতে বিছানায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভাঙলো। চোখ খুলতে দেখলাম আনিকা। আমার দিকে কেমন অবাক করা দৃষ্টিতেই তাকিয়ে রইল মেয়েটা। আস্তে আস্তে খাটের একটা কর্নারে এসে বলল, ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? কোনো সমস্যা? অফিসে যাওনি? না, কেন? এমনিতে। ভালো, কিন্তু আমাকে তো একটু বলতে। বলতে গিয়েও আনিকা আর কিছু বলল না, কথাটা অপূর্ণই রেখে দিল। আনিকার প্রতি খুব রাগ হচ্ছিল। ও কি একটু বুঝতে পারছে না তাকে আমি কতটা ভালোবাসি? ও কি আমাকে একটুও বুঝবে না, নাকি বুঝতেই চায় না? ওর প্রতি বুক ভরা অভিমান নিয়ে চুপ করে শুয়ে রইলাম। তুমি খাবে না? না খেয়ে শুয়ে থাকবা? তোমার খেতে ইচ্ছে করলে তুমি খেও, তারপর ঘুমিয়ে পড়ো। আমাকে আর ডাকবে না। তুমি খাবে না? আর আমি ডাকবো না কেন? ওই, ডাকবে না তো ডাকবে না, আর একটা যদি ডাক দাও তাহলে... তোমাকে আর বলতে হবে না। আর আমি এভাবে বলার কারণে লজ্জিত। আসলে নিজের অবস্থানের কথাটা ভুলেই গেছি। আর তো মাত্র 10 দিন, তারপরে তো চলে যাব। ওর চলে যাবার কথাটা শুনে বুক ফেটে কান্না আসছিল। খুব কষ্ট লাগছিল। মনে মনে বলছিলাম, হায় রে আনিকা, একটু রাগ দেখালাম বলে খুব সহজে উল্টাপাল্টা বুঝে নিলে। কিন্তু তোমাকে ভালোবাসি বলেছে, তোমার পাশে থাকতে যাচ্ছি, সেটা তুমি হয়তো কখনোই আর বুঝবে না। বলেই বুক ফাটা একটা দীর্ঘশ্বাস ফেললাম। এরপরও ও কয়েকবার ডেকেছিল খেতে, কিন্তু ওর প্রতি একটু রাগ নিয়ে আবার নিষেধ করার কারণে আর ডাকিনি। চুপচাপ শুয়ে রইলাম। বুকটা খা খা করছিল। ওকে বুকের সাথে মিশিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, আনিকা, খুব ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। আমাকে না কখনো ছেড়ে যাবার কথা বলো না। কিন্তু সেদিন মনের ভেতরের আর্তনাদগুলো মুখ ফেটে বের করতে পারলাম না। কিছুক্ষণ পর আনিকাও আমার পাশেই শুয়ে পড়ল। প্রতিদিন পাগলিটাকে বুকে নিয়ে ঘুমাই। আমার বুকটা ওর জন্য বালিশ বানিয়ে দেই। কিন্তু আজ অভিমান করে ওকে আর আমার বুকে টেনে নিলাম না। ভাবলাম ও হয়তো আমাকে বলবে, আবিদ, আমি না তোমার ওই বুকে অনেক শান্তি পাই, আমাকে সব সময় তোমার ওই বুকের মধ্যেই রাখবা। আর আজকে আমাকে রাগ করে কেন বালিশে শুয়ে থাকতে বলছো? আমি কিন্তু তোমার বুকে ঘুমাবো। কিন্তু আফসোস, আনিকা এগুলো বলবে তো দূরে থাক, ওর কল্পনায়ও এগুলো আসে না। আর হয়তো আমার সাথে শর্তের কারণে যতটুকু থাকছে, নয়তো ও হয়তো আমার কাছে কখনোই থাকতো না। বিছানায় ওর অপর দিকে মুখ করে বালিশে চোখ ভিজাচ্ছিলাম। লাইটটা অফ আছে, তাই হয়তো ওর চোখে আমার চোখের পানি পড়বে না। চোখের নোনা জল ফেলতে ফেলতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি। হঠাৎই কারো চিৎকার শুনেই ঘুম থেকে লাফিয়ে উঠলাম। লাফিয়ে উঠতে চাইলেও তখন আমি উঠতে পারলাম না, কারণ এর আগেই আনিকা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ মামা, আমাকে ছেড়ে দাও, আমার সর্বনাশ করো না। মামা, তুমি না আমার বাবার মতো, তুমি তো জানোই আমার বাবা নেই। প্লিজ আমাকে এই পতিতালয়ে ফেলে যেও না মামা, যেও না মামা, মামা, কথাগুলো বলছিল। আর মামা মামা বলেই আনিকা চিৎকার করে কান্না করতে লাগলো আর ভয়ে কাঁপতে কাঁপতে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো।
হয়তো আমার বুকের ভিতর ও ঢুকেই যাবে, নয়তো আমার সাথে মিশে যাবে। আনিকাকে শান্ত করার জন্য ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও যেন শুনছেই না। এই আনিকা, আনিকা, তোমার কি হয়েছে? আর কোথায় তোমার মামা? ওনাকে তো তুমি নিজ হাতেই শেষ করে দিছো। আনিকা, এই দেখো, এখানে কেউ নেই। আনিকা, এ আনিকা, এই দেখো, আমি আছি তো, কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। একবার আমার দিকে দেখো। অনেক বলার পর আনিকা ধীরে ধীরে শান্ত হয় আর কেমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম মেয়েটা হয়তো বাজে কোনো স্বপ্ন দেখে ভয় পাইছে। তখনও ও আমাকে জড়িয়ে ধরে আছে। ও হঠাৎ কি বুঝে যেন ও নিজেকে ছুটিয়ে নিতে চাইলো, কিন্তু সেটা আর হতে দিলাম না। কারণ সেই মুহূর্তেই আনিকাকে আমি আমার নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রইলাম। আর ও তখন কিছুই বলল না, শুধু চুপচাপই দেখছে। আনিকার মাথাটা তখন আমার বুকের মাঝে, তখন ওর মুখটা একটু সামনে আনলাম আর আস্তে করে ওর চোখের পানিটুকু মুছে দিলাম। অনেকক্ষণ পর আনিকা যখন স্বাভাবিক হয়, তখন ওকে বলতে লাগলো, এই পাগলি, তোমার কিচ্ছু হবে না। এই পাগলিটা যে তোমার কিচ্ছু হতে দিবে না, সব সময় এই বুকে আগলে রাখবে, কখনোই আলাদা হতে দিবে না। ও শুধু মাথা নাড়ালো। এই শুনো, আর কান্না না করে চুপচাপ এই পাগলের বুক নামক বালিশটাতে ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একদম কথা বলবে না কিন্তু। ওর মাথায় হাত বুলাতে বুলাতে মেয়েটা কখন যে ঘুমিয়ে পড়ছে বুঝতেই পারিনি। ফজরের আজান দিয়ে দিচ্ছে, এখনো ও আমার বুকে ঘুমাচ্ছে। আর আমিও সারা রাত জেগে ওর মাথায় হাত বুলাতেই লাগলাম। একদম ছোট বাচ্চাদের মতোই ওকে ঘুম পাড়াইছি, আর ছোট বাচ্চাদের মতোই ও ঘুমাচ্ছে। সকালবেলা ওকে হসপিটালে ওর মায়ের কাছে রেখেই অফিসে চলে গেলাম। একটু হাসি খুশি ভাবেই বসে আছি, ঠিক তখনই আমার অফিসের কলিগ মিম আসলো। ওর সাথে আমি আবার একদমই ক্লোজ, ভালো ফ্রেন্ড বললেও চলে। মিম এসেই বলল, স্যার, একটা কথা বলবো, যদি রাগ না করেন। বলো। স্যারকে আজ অনেক খুশি খুশি লাগছে। স্যারকে আজ অনেক খুশি নাকি? না আসলে বুঝতে পারছি স্যার, ব্যাপারটা ভাবিকে নিয়ে, তাই তো? তো কাল পহেলা বৈশাখে ভাবিকে নিয়ে কি কি প্ল্যান আছে? পহেলা বৈশাখ? কেন, আপনি কি জানেন না নাকি? কোন দেশে থাকেন স্যার? আরে থাকি তো বাংলাদেশেই, কিন্তু বুঝতে পারছি, আপনি তো চলে গেছেন ভাবির সাথে প্রেমের দেশে, আর যার কারণে সব ভুলে গেছেন, তাই না স্যার? কি হলো স্যার, ধরে ফেললাম তো? আগে বলেই দুজনে হো হো করে হেসে উঠলাম। তখনই আমি ওকে বললাম, আচ্ছা মিম, পহেলা বৈশাখে তোমার ভাবিকে কিভাবে অনেক খুশি করা যায় বলো তো? আসলে স্যার, বাঙালি মেয়েরা তার স্বামীর কাছ থেকে তেমন কিছুই চায় না, শুধু চায় স্বামীর একটু ভালোবাসা। তবে কাল ভাবিকে নিয়ে বৈশাখী মেলায় ঘুরতে পারে, এতে ভাবি অনেক খুশি হতে পারে। থ্যাঙ্কস মিম, অনেক বেশি থ্যাঙ্কস। বলেই অফিস থেকে বের হয়ে সরাসরি মার্কেটে চলে গেলাম। ওর জন্য একটা লাল সাদা মিশ্রণের একটা বৈশাখী শাড়ি সহ সবকিছু কিনে বাসায় গেলাম। বাসায় যেতে যেতে রাত হয়ে গেল। ওকে আর রাতে কিছুই দেখালাম না। খুব ভালো লাগছে, কাল সারাটা দিন মেয়েটার সাথে কাটাবো, ওর হাত ধরে হাঁটবো, ঘুরবো, অনেক মজা করব। অনেক অপেক্ষার পর সকালের আলো ফুটলো, আর তখনই সবকিছু ওর সামনে দিলাম। আনিকা, এই নাও। কি এটা? এটাতে বৈশাখী শাড়ি আছে, তুই পরে এক্ষুনি তৈরি হও, আমি পাঞ্জাবি পরে আসছি। আমি তৈরি হব কেন? আর আমার জন্য এগুলো কেন? আরে বোকা, আজ তো পয়লা বৈশাখ, তোমাকে নিয়ে আজ সারাদিন ঘুরবো। না, আমি যাব না। প্লিজ আনিকা, না করো না, প্লিজ প্লিজ। না, আমি এগুলো পরবো না। ওর এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আজ এত আশা করেছিলাম, কত কি ভেবেছিলাম, তাই মন খারাপ করে অন্য একটা রুমে গিয়ে বসে রইলাম। হঠাৎই দরজায় চোখ পড়লো। দরজায় চোখ পড়তেই চোখ আসমানে উঠে গেল, কারণ মেয়েটা পোশাকগুলো পরেছে। আনিকাকে যে এতটা সুন্দর লাগবে ভাবতেই পারিনি। ওর দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর, এই যে মিস্টার, হা করেই থাকবে নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে? আনিকা, আমি স্বপ্ন দেখছি না তো? তুমি আমার সাথে যাবে? যাব বলেই তো তৈরি হয়ে এসেছি। তখনই আনিকাকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম। বৈশাখী মেলায় দুজনে হাতে হাত ধরে অনেকক্ষণ ঘুরছিলাম। ঠিক তখনই একটা ছোট বাচ্চা এসে আনিকার কাপড়ের আঁচল ধরে টানতে লাগলো। বাচ্চাটা একদমই খালি গায়ে, আর পরনে শুধু একটা শার্ট প্যান্ট, তাও সেটা অনেক নোংরা আর ছেঁড়া। বয়স আনুমানিক 8-9 বছর। এইটুকু একটা বাচ্চার এমন অবস্থা দেখলে কান্না বুকটা কেঁপে উঠবে। ওই বাচ্চাটা আনিকার কাপড় ধরে বলতে লাগলো, আপা, 2টা টাকা দেন না, খুব খিদা লাগছে। দেন না আপা, 2টা টাকা, খুব খিদা লাগছে। তোমার নাম কি বাবুমণি? সূচনা। তোমার মা বাবা কই? বাপ মা নাইকা, তাহলে কই থাকো? রাস্তার সাইডে। মেয়েটার সাথে কথা বলছিল, আর আনিকার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আর অপরদিকে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম।
মেয়েটার সাথে কথা বলেই আনিকা আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম আনিকা ছোট মেয়েটাকে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু ওর কাছে তো কোনো টাকা নেই, কারণ আসার পথে ও টাকা নিয়ে আসেনি, যার কারণে কিছুই দিতে পারছে না। তখন আমি মাটিতে হাঁটু গেড়ে, সূচনা আমার সাথে যাবে? কই নিয়ে যাবে আমাদের? তোমাকে ভালো একটা স্কুলে নিয়ে যাব, সেখানে তুমি বন্ধুদের সাথে গল্প করবা, লেখাপড়া করবা, খেলাধুলা করবা। যাবে আমার সাথে? হ্যাঁ যাবো, কিন্তু খাইতে দিবেন তো? দিব তো, চলো আমার সাথে। আর তোমার আরো বন্ধু আছে? হ্যাঁ আছে। তাদের কাছে আমাকে নিয়ে যাও। হ্যাঁ আইন আমার সাথে। তারপরে মেয়েটাকে ওই অবস্থাতেই ওর গালে একটা চুমু দিয়ে কোলে তুলে নিলাম। মেয়েটাকে নিয়ে একটা চিপা গলিতে ঢুকতেই দেখলাম আরো অনেকগুলো শিশু। তাদেরকে একজন মুরব্বী বয়সের লোক ভিক্ষার গান শিখাচ্ছে। দেখেই রাগ উঠে গেল। আর তখনই, এই বুড়ো, এইগুলো কি শিখাচ্ছ এগুলো? আপনার সমস্যা কি? যা খুশি তাই শিখানো। ওদের খাওয়ান তো আর আপনি দেন না। আজ থেকে ওদের খাবার আমি দিব। তাহলে আর দেরি করছেন কেন? এই হতচ্ছাড়াগুলোকে এখনই নিয়ে যান। নিয়ে যাবই, কিন্তু ওদের বাবা মা কই? বাবা মা, এগুলো সব পতিতাদের পোলামায়া। ওদের নষ্টামির ডাস্টবিনের ফসল। আচ্ছা, আমাকে ওদেরকে নিয়ে যেতে দিন। বললেই তো হবে না। এতদিন ধরে বড় করছি। এই টাকা কে দিব? টাকা দিলে নিয়ে যেতে পারবেন, নয়তো ওইগুলো শিখাবো। কত টাকা লাগবে? 5 লাখ টাকা দিলে ওদের সবাইকে যেতে দিব। তারপরে আনিকাকে কিছুক্ষণের জন্য থাকতে বলে ওখান থেকে চলে আসলাম। আর প্রায় 30 মিনিট পরে ওখানে টাকা নিয়ে ওখানে গেলাম আর ওদেরকে নিয়ে আসলাম। তারপর সবাইকে একটা এতিমখানায় নিয়ে যেতেই কয়েকশত ছোট শিশু আমার দিকে দৌড়ে আসলো। সবাই আমাকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। আনিকা তখন আমার দিকে অবাক করা দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঠিক তখনই ওখানকার হুজুর এসেই বলল, স্যার, আল্লাহ আপনার কল্যাণ করুক। আজকে নতুন কাউকে নিয়ে এসেছেন। হ্যাঁ চাচা, আজকে এই শিশুগুলোকে নিয়ে এসেছি। এদের দায়িত্ব কিন্তু তোমার। আপনি সাথে থাকলে আমিও রাজি আছি। চাচা, ওদেরকে নতুন পোশাক পরাও আর ভালোভাবে গোসল করিয়ে দিও। আমরা আজ সারাদিন একসাথে অনেক মজা করব। আনিকা, তুমি আমার সাথে থাকবে তো? হ্যাঁ আবিদ, আমি থাকবো। আর আমি সবার সাথে আজ অনেক মজা করব। ঠিক তখনই সব বাচ্চাদের ডাক দিয়ে বললাম, বাবুরা, এটা তোমাদের নতুন আম্মু। ওকে সবাই আম্মু বলেই ডাকবা। বলতে না বলতে সব শিশুরা দৌড়ে আনিকার কোলের দিকে দৌড়ে গেল। আর আনিকা ওদের জন্য মাটিতে বসে দুহাত বাড়িয়ে দিল। বাচ্চাগুলোকে একদম নিজের সাথে জড়িয়ে ধরেই অনেকক্ষণ কাটিয়ে দিল। এই প্রথম আনিকাকে এত খুশি দেখে নিজের মনে এতটাই খুশি লাগছিল, যেটা আগে কখনোই আমার লাগেনি। আনিকা নিজ হাতে সবাইকে খাইয়ে দিচ্ছে। আহ, কত ভালো লাগছে। ঠিক তখনই বাচ্চাদের খাওয়ানোর সময় ওর সামনে বসে পড়লাম আর হা করে বললাম, ওদেরকে খাইয়ে দিবে আর আমাকে কি দিবে না? আনিকা তখনই একদম থ হয়ে গেল। কি গো, দিবে না খাইয়ে? আমারও তো খুব খিদে পাইছে। তোমাকে তো। এই দেখো, এমন করছো কেন গো? দাও না গো একটু খাইয়ে, খুব খিদে লাগছে তো। বলেই হা করে রইলাম। তারপরই আনিকা আমার মুখের দিকে হাতে খাবার নিয়ে হাত বাড়িয়ে দিল। আমি খেতে যাব, ঠিক তখনই খাবারটা নিচে পড়ে গেল। তখন ওর দিকে তাকাতেই দেখলাম ও অন্যদিকে তাকিয়ে আমাকে খেতে দিচ্ছিল। খুবই খারাপ লাগতেছিল। একটু খেতে চাইলাম, তাও সেটা নিজ ইচ্ছাতে দিল না। হয়তো আমার জোর করার কারণেই অনিচ্ছায় দিতে চেয়েছিল। চুপ করে উঠে গেলাম। আমাকে উঠতে দেখে ঠিক তখনই কেউ আমার হাতে ধরে টান দিল। তাকাতেই দেখলাম আনিকা। আনিকাকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই প্রথম আনিকা নিজে আমার হাত ধরেছে। আমি অবাক চোখেই ওর দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই ও বলল, কি হলো, চলে আসলে কেন? খাবে না? না। সরি, আসলে কখনো কোনো ছেলেকে এভাবে খাইয়ে দেয়নি তো, তাই নিজের কাছে অনেক সংকোচ বোধ লাগছিল। সরি, চলো খেতে যাবে। না, যাব না। আর আপনি বাচ্চাগুলোকে নিয়ে খেতে যান, ওরা খাবে এখন। বাচ্চাগুলোকে অনেক ভালোবাসো বুঝি? নিজের জীবনের থেকেও বেশি। যেদিন আমার জীবন থেকে ইভা নামক মেয়েটা হারিয়ে গেল, সেদিন থেকেই ওরা আমার সবকিছু। এই ইভা আবার কে? বাদ দিন, সময় হলেই বলবো। এখন ওদেরকে খেতে দিন। ঠিক তখনই বাচ্চাগুলো আমাকে জড়িয়ে ধরছে আর বলছে, চলো না আব্বু, তুমি আমাদের সাথে খাবে, চলো না। তখন সবার কথায় খেতে গেলাম। তারপরে আনিকা আমার সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগলো, নিজ হাতে খাইয়ে দিল। খুব খুব বেশি ভালো লাগছিল। সারাদিন অনেক মজা আর আনন্দের মাঝেই বৈশাখ পালন করে দুজনে বাসায় চলে আসলাম। রাতে একা একা ছাদে বসে তারাদের সাথে উকি মারছিলাম। ঠিক তখনই আনিকা এসে হাজির। আবিদ, জানো আজকে আমি খুব খুশি। আজকের মতো কোনো দিন এত খুশি আমি হইনি। সত্যিই তুমি অনেক ভালো। আমি আবার কি করলাম? এই যে এতিম বাচ্চাদের এত ভালোবাসো, আর তারাও তোমাকে কত ভালোবাসে। জানো আবিদ, এই মেয়েগুলোই একদিন সমাজের নির্মমতা একদিন পতিতা হয়ে যাবে। মানে কি উল্টাপাল্টা বলছো এগুলো? আবিদ,
যখন মেয়েগুলো আস্তে আস্তে এইভাবে রাস্তায় বড় হবে তখন তারা হয়ে যাবে রাস্তার মেয়ে, তাদেরকে কেউ বিয়ে করবে না। অভাবের তাড়নায় ক্ষুধার জ্বালায় তারা একদিন এই পতিতা পেশাই বেছে নিত, আর সমাজে তখন আরো পতিতা বেড়ে যেত। কথাটা বলেই মেয়েটা কান্না করে দিল। বুঝতেই পারলাম না হঠাৎ আনিকা এগুলো কেন বলছে, আর কেনই বা এমন কান্না করে দিল। ঠিক কিছুক্ষণ পরই মাথায় আসতে লাগলো, ও তো মিথ্যে বলেনি। মেয়েগুলো যখন একটু বড় হয়ে যেত, রাস্তায় থাকার কারণে মানুষরূপী অনেক শেয়াল কুকুরের থাবার নিচে নিজেদের বলি দিতে হতো, আর একটা সময় ঠিকই খারাপ পথটাই বেছে নিত। কথাগুলো যদিও আগে কখনোই ভাবিনি, কিন্তু আনিকার এমন আচরণ দেখেই মনের ভিতর ভাবনা সঞ্চার হতে লাগলো। আবিদ, তুমি না ওদেরকে কখনোই খারাপ হতে দিও না। খারাপ পথটা অনেক কষ্টের, একবার খারাপ হয়ে গেলে নিজেকে আর ভালো করা যায় না। এই, তুমি এইগুলো কি বলছো? সত্যিই বলছি। পতিতা শব্দতে মাত্র 3টা অক্ষর, কিন্তু এর ভয়াবহতা যে কতটা খারাপ সেটা আমার মতো পতিতারাই জানে। কি বললি তুই? তোকে বলছি না কখনোই নিজেকে পতিতা বলবি না, সবকিছু ভুলে যেতে, ভুলে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে। আর একবার যদি নিজেকে পতিতা বলিস তাহলে রেগে ওকে মারতেই চোখ দিয়ে পানি বের হতে লাগলো। মেরে ফেলবে তাই তো? এই, তুই এগুলো কি বলছিস? তোকে আমি মেরে ফেলবো? না রে, তোকে কখনোই মারবো না রে, নিজে মরে গেলেও তোকে মরতে দিব না বলেই কান্না করতে লাগলাম। আর তখনই নিজের সমস্ত শক্তি দিয়ে আনিকাকে জড়িয়ে ধরলাম। আমিও কাঁদছি, আনিকাও কাঁদছে, আর সেই কাদার মাঝখান থেকে আমার মুখ দিয়ে একটা কথাই বের হচ্ছিল, ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি। কেন বুঝিস না তুই? তোকে যে অনেক বেশি ভালোবাসি, সব সময় এই বুকে আগলে রাখবো তোকে, খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। আনিকাকে জড়িয়ে ধরেই আকাশের দিকে তাকিয়ে চোখের নোনা জল ফেলেছিলাম আর কথাগুলো বলছিলাম। ঠিক তখনই আনিকা বলে উঠল, তুমি আমাকে যতই ভালোবাসো না কেন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার জীবনে আমি নিজেকে চিরদিনের জন্য জড়াতে পারবো না। কথাটা বলেই আনিকা নিজেকে ছাড়িয়ে নিল। তখন ঝাপসা চোখে ওর দিকে তাকালাম আর বললাম, কেন আনিকা, আমি কি তোমার যোগ্য না? নাকি আমি খারাপ বলে সেই যোগ্যতা হারিয়ে ফেলছি? বিশ্বাস করো আনিকা, আমি একদম ভালো হয়ে যাব। দেখো আবিদ, তুমি অনেক ভালো ছেলে, সেটা আমি জানি, কিন্তু আমি তোমাকে আমার জীবনে মেনে নিতে পারবো না। আচ্ছা আনিকা, আমাকে কি তোমার মেনে নিতে কোনো কারণ আছে, নাকি তোমার লাইফে কেউ আছে? আছে। আনিকা ঠিক আছে, তাহলে আমি আর তোমাকে এই বিষয় নিয়ে কখনোই আর জোর করব না। আসলে আমি বুঝতেই পারিনি আমার কপালটা এত পোড়া। দেখোই না, একটা মেয়েকে ভালোবেসে যখন সব মেয়েকে ঘৃণা করতাম, ঠিক তখনই আবার তোমাকে ভালোবেসে ফেলি। কিন্তু বুঝতেই পারিনি আমার ভালোবাসা সার্থক না। জানো আনিকা, ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম আমি। বাবা মা থাকতে তাদের কাছে যা চাইতাম তারা যেভাবেই হোক সেটাই আমাকে এনে দিত, আর না দেওয়া পর্যন্ত অনেক জেদ ধরতাম। বয়স যখন মাত্র 12 বছর, ঠিক তখনই একদিন একটা অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়, আর হারিয়ে যায় বাবা মা নামক ছায়াটা। সেদিন অনেক কান্না করেছিলাম। এরপর থেকে কেউ কখনোই আমার চাওয়া কোনো জিনিস আমাকে এনে দেয়নি। এরপর আমার চাচাও আমার সকল সম্পত্তি আত্মসাৎ করে ফেলে, রাস্তায় বের করে দিল আমাকে। হয়ে গেলাম রাস্তার ছেলে। আস্তে আস্তে বড় হতে লাগলাম, কাজ করে পড়াশোনা করতাম, সারা রাত কাজ করে দিনে স্কুলে যেতাম। আস্তে আস্তে যখন ভার্সিটি লাইফে চলে গেলাম, তখন ইভা নামের একটা মেয়েকে অনেক পছন্দ হয়, আর মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল। আস্তে আস্তে ফ্রেন্ডশিপ আর তারপর রিলেশন। হঠাৎই একদিন দেখলাম ও আরেকটা ছেলের সাথে ঘুরছে, আর আমি জিজ্ঞেস করার কারণে ও বলেছিল আমার মতো গরিব অযোগ্য ছেলের সাথে নাকি ওর মানায় না, টাকাই ওর কাছে সব। সেদিন ও আমাকে অনেক অপমান করে, নিজে অনেক সুন্দর বলে অনেক অহংকার করেছিল। সেদিন নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারিনি, টাকা কিভাবে আয় করতে পারি সেটাই ভাবা শুরু করলাম। এরপরই ঘটনাক্রমে আমার চাচার কাছ থেকে আমি আমার সম্পত্তি আদায় করে নিলাম। বাবার সম্পদ পেয়ে হয়ে গেলাম কোটিপতি। কোটিপতি হবার পরই সুন্দরী মেয়েদেরকে অনেক ঘৃণা করি, কারণ ইভার সেই চরিত্রটা আমার সামনে ভেসে আছে। আর সবচাইতে মজার ঘটনা হলো, আমার লাইফে টাকার বিনিময়ে রাত কাটানো প্রথম মেয়েও ওই ইভাই। পরে টাকার জন্য আমার সাথে রাত কাটাই সে। দিনে ভদ্রবেশধারী হলেও রাতে ওর মতো খারাপ আর কেউ ছিল না। সেদিন থেকে সুন্দরী মেয়েদেরকে হেট করতাম, কারণ তাদের সৌন্দর্যের ভিতর যে কতটা কালো থাকে সেটা ইভাকে না দেখলে বুঝতেই পারতাম না। যাই হোক, এরপর আর কোনো মেয়েকে কখনোই ভালোবাসিনি, কারণ তখন আমি নিজেই খারাপ জগতের বাসিন্দা। এরপর তোমার সাথে পরিচয়, আর তোমার সবকিছু জেনেও আবারও নিজেকে পরিবর্তন করে ফেলি। এরপরই তোমাকে খুব ভালোবেসেছি। বিশ্বাস করো আনিকা,
তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে একা করে দিও না। আর তুমি তো আমার বিয়ে করা বউও, তাই না? আবিদ, আমি তোমার সবকিছু বুঝতে পারছি, কিন্তু তারপরও আমি তোমাকে মেনে নিতে পারবো না। তবে দোয়া করি তুমি যেন ভালো একটা মেয়েকে বউ করতে পারো। আর তুমি এখন অনেক ভালো একটা ছেলে, তোমাকে যে কেউ পছন্দ করবে। আর আমার মতো একটা খারাপ মেয়েকে নিয়ে বেশি কিছু ভেবো না, আর ভাবলেও ভুল করবে। আর একটা কথা মনে রেখো, আমি তোমার 2 মাসের জন্য বউ হয়েছি, সারা জীবনের জন্য না। আর সেই 2 মাস পার হতে আর মাত্র 7 দিন বাকি, এই জন্যই আমি চলে যাব। একটানা কথাগুলো বলেই আনিকা ছাদ থেকে চলে গেল আর রেখে গেল আমাকে। নিজেকে তখন অনেক বড় অসহায় লাগছিল। মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চেয়ে বড় অসহায় আর কেউ নেই। চোখ দুটো বারবারই ঝাপসা হয়ে যাচ্ছিল। ভাবতে অবাক লাগে, আমার জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিস নেই। যাকে যাকে ভালোবাসলাম তারাই দূরে ঠেলে দিল আমায়। অনেকক্ষণ ছাদে একা একা দাঁড়িয়ে চোখের জল ফেলছিলাম। চোখ দুটো অনেক ফুলে গেছে, মনে হচ্ছে অনেক ঘুম পাচ্ছে। তাই রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম আনিকা নিজের মতো করে ঘুমিয়ে আছে। আনিকাকে আর জাগালাম না, চুপ করে খাটে শুতে গেলাম। কিন্তু শুয়ে থাকতে পারলাম না। আজ কেন জানি ওর সাথে শুয়ে থাকতে খুব বেশি কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তো আমাকে একাই থাকতে হবে। খাট থেকে নেমে পড়লাম, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়ছি সেটা হয়তো মনে নেই, তবে যখন ঘুমটা ভেঙে গেছে তখন ঠিক ঘড়িতে রাত 3টা বেজে 39 মিনিট। একদমই ঘুম আসছে না। ঘুমহীন ভাবেই রাতটা কেটে গেল। সকালবেলা আনিকাকে হসপিটালে রেখে অফিসে চলে গেলাম। অফিস থেকে ফিরে আবার হসপিটালে গেলাম, কারণ আজকে আনিকার আম্মুকে বাসায় নেওয়ার কথা। হসপিটালে গিয়ে ওদেরকে পেলাম না। এর আগেই ওরা ওখান থেকে বের হয়ে গেছে। আনিকাকে ফোন দিলাম, আনিকা কোথায় আছো? বাসায় কেন? না তেমন কিছুই না। তোমার আম্মুকে বাসায় নিয়ে গেছো? হুম। হুম, খুব ভালো। তবে আমাকে কি সাথে নিয়ে গেলে বা আমাকে বললে কি আমি সাথে থাকতাম না? আসলে বুঝতে পারিনি, সরি। আচ্ছা আমি বাসায় আসতেছি বলে ফোনটা কেটে দিলাম। বাসায় চলে গেলাম। ওদের সাথে অনেক মজা করলাম। এখন ওর থেকে দূরত্ব বজায় রেখে চলতে হয়, কারণ ওর আম্মু জানে না আমরা বিয়ে করেছি। উনি জানে ও আর আমি বন্ধু। ওর আম্মু, আমি আর আনিকা 3জনে মিলে খুব আনন্দে দিন কাটাচ্ছিলাম। সবার মুখেই হাসি ছিল। আনিকার আম্মু মন থেকে আমাকে অনেক পছন্দ করত। আর উনি আমাকে কয়েকবার বলেছিল আনিকা আমি বিয়ে করে সব সময়ের জন্য রেখে দিতে, কিন্তু বারবারই তখন আনিকা অমত করে। হঠাৎই আনিকা আমাকে বলল, আবিদ, কিছু কথা বলার ছিল। বলো আনিকা। একটু ছাদে আসো। আনিকা তখন ছাদে চলে গেল। আমিও তার পিছু পিছু গুটি গুটি পা বাড়াচ্ছিলাম আর ভাবছিলাম আনিকা কি বলতে চাচ্ছে আমায়। সে চলে যাবে না তো? ভাবতেই কেমন কষ্ট লাগে, কিন্তু কিছু কষ্ট দৃষ্টির আড়ালেই থাকে। ছাদে গেলাম, গিয়েই বললাম, বলো আনিকা কি বলতে চাও? আবিদ, তুমি আমার অনেক উপকার করেছো, আমার মায়ের জীবন বাঁচাতেও অনেক সাহায্য করেছো। আসলে তোমার উপকারের ঋণ হয়তো কখনোই শেষ করতে পারবো না। হঠাৎ এগুলো বলছো যে? আসলে আজকের দিন গড়িয়ে রাত পার হলেই তো তোমার 2 মাস শেষ, আর তারপরই তো আমি চলে যাব। আর কাল সকালেই আমি মাকে নিয়ে চলে যাব। কি হলো, কিছু বলছো না যে? আসলে আমার কিছুই বলার নেই আনিকা, তবে দিনগুলি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটা খেয়ালই করিনি। তবে তোমাকে আমি আর আটকাবো না। যদি কখনো মনে হয় আমার কাছে তুমি ভালো থাকবে তাহলে চলে এসো। আমার মনের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। ধন্যবাদ। তবে আমার এক অনুরোধ রাখবে আনিকা। কি অনুরোধ? কাল যখন চলে যাবে তোমাদেরকে আমি ড্রাইভ করে তোমার বাসায় পৌঁছে দিব। তবে সমস্যা নেই, যদি প্রবলেম থাকে তাহলে যাব না। তখন আনিকা আমার দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইল আর মাথা নাড়ালো। সেদিন রাতে আনিকা সহ সবার সাথে অনেক বেশি মজা করেছিলাম। তারপর আনিকা ওর আম্মুর সাথে ঘুমাতে চলে গেল। আমিও চলে গেলাম ছাদে। সারা রাত না ঘুমিয়ে একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। মনের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে মিশিয়ে দিচ্ছিলাম। খুব কষ্ট লাগছিল, কারণ আনিকাকে যে এতটা ভালোবেসে ফেলবো বুঝতেই পারিনি। আর ওর কি দোষ? ও নিজেও তো অন্য আরেকজনকে ভালোবাসে। আমি যেমন আনিকাকে কাছে পেতে চাই, ঠিক তেমন ও নিজেও তো ওর ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই। এই কথাগুলো বলেই নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎই ফজরের আজান দিচ্ছে। আজান শুনে ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। সকালে খাওয়া দাওয়া করে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব দ্রুত গাড়িটা চলছে আর খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে আমার আনিকা। বিকেলের দিকে ওদের বাসায় পৌঁছে গেলাম। ওদেরকে নামিয়ে দিয়েই, আনিকা আমি তাহলে চলে যাচ্ছি, ভালো থেকো আর মায়ের প্রতি যত্ন নিও। সে কি বাবা, তুমি মাত্র আমাদেরকে বাসায় পৌঁছে দিছো, এখন তুমি নিজেই অনেক ক্লান্ত, একটু রেস্ট নিয়ে খেয়ে দে তারপর যাও। না গো মা, সব জায়গায় থাকার আর খাওয়ার অধিকার হয়তো
আল্লাহ সবার কপালে লিখেনি, তবে আপনি বলেছেন, এতে আমি খুশি। আনিকা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। একটু থেকে গেলে কি হয় না? না আনিকা, তুমি তো জানোই আজকে আমার কাজ শেষ, আজ আমি অপ্রয়োজনীয়। যাই হোক, ভালো থেকো আনিকা, অনেক সুখে থেকো। তুমিও সুখী আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুখে সংসার কর। করতে চেয়েছিলাম তো, কিন্তু সেটা হলো না। আর এখন নতুন করে আমার কোনো ইচ্ছা নেই। ভালো থেকো গো পাগলি, খুব ভালো থেকো। বলেই ওখান থেকে চলে আসলাম। আনিকার মা কয়েকবার আমার দিকে কেমন রহস্যজনকভাবে তাকিয়েছিল। হয়তো কিছু বুঝবে, হয়তো বা না। বুকের কষ্টগুলোকে চাপা দিয়ে ওদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, তার উপর চোখ দুটি ঝাপসা হয়ে আসছিল বারবার। গতকাল রাতে না ঘুমানোর কারণে মাথাটাও কেমন ভন ভন করে ঘুরছিল। গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিলাম। যেভাবেই হোক আমাকে এই মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যেতে হবে। গাড়ির আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলো। হঠাৎই মাথাটা কেমন ভন ভন করে ঘুরে গেল, আর চোখ দুটি বন্ধ হয়ে গেল। সবকিছুই অন্ধকার মনে হচ্ছে। এরপর আর কিছু মনে নেই। খুলতেই কেমন ঝাপসা ঝাপসা দেখতে লাগলাম। কিছুই ভালো করে দেখতে পারছি না। চোখটা আস্তে আস্তে ঘুরাতে ঘুরাতে দেখলাম আমি কোনো হসপিটালে আছি। কিন্তু আমি এখানে কেন? আর কেনই বা ভালো করে স্পষ্টভাবে কিছুই দেখতে পারছি না। ঠিক তখনই আপন কোনো মানুষের কান্নার আওয়াজ, আর তার সাথে শুনতে পেলাম, তোমার জ্ঞান ফিরছে? আবিদ, তোমার কেমন লাগছে? আর সেদিন কি হয়েছে? মানুষটার দিকে তাকালাম, কিন্তু চোখে ঝাপসা দেখার কারণে চেহারা বুঝতে পারছি না। তবে কণ্ঠ শুনে বোঝা যায় এটা আনিকা। কিন্তু আমি ভালোভাবে দেখতে পারছি না কেন? ঠিক তখনই চিৎকার দিয়ে উঠলাম, আর আমার মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আমি ভালো করে দেখতে পারছি না কেন? সবকিছু এমন ঝাপসা লাগছে কেন? কি বলছো আবিদ? তুমি ভালো করে দেখতে পারছো না? না, আমি কাউকেই ভালোভাবে দেখতে পারছি না। আমার চোখের কি হলো? না, তোমার কিছুই হতে পারে না। ঠিক তখনই ডাক্তার এসে হাজির। কি হয়েছে? আর রোগীর জ্ঞান কখন ফিরছে? একটু আগেই ফিরছে। ডাক্তার, আবিদ ভালো করে কিছু দেখতে পারছে না কেন? ওর চোখের কি হয়েছে? আসলে আচ্ছা, আপনি আমার সাথে আমার চেম্বারে আসুন। ডাক্তার সাহেব, সমস্যা নাই, আপনি এখানেই বলুন, আমিও শুনতে চাই। আসলে আবেদ সাহেব, অ্যাক্সিডেন্টের সময় আপনার মাথায় অনেকটাই আঘাত পড়ে, কিন্তু তার চাইতে বেশি আঘাত পড়ে আপনার দুই চোখে। চোখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল, আর আপনার চোখে প্রচণ্ড আঘাত পড়ার কারণে চোখের রেটিনা কর্নিয়ার মারাত্মক ক্ষতি হয়ে গেছে, যার কারণে আপনি ঠিকমতো ভালোভাবে দেখতে পারছেন না। না, এ হতে পারে না। ডাক্তার, আপনি বলে দেন ওর চোখ আবার আগের মতো ঠিক হয়ে যাবে। দেখুন, আমি তো ভেবেছিলাম ও আর চোখেই দেখতে পাবে না, কারণ চোখের যেই ক্ষতি হয়েছে তাতে যে উনি এখনও দেখতে পাবে সেটা আমি নিজেও ভাবিনি। তবে হ্যাঁ, যদি চোখ পাল্টানো যায় তখন হয়তো উনি চোখে পুরোপুরি দেখতে পারবেন, তাও শিওর না। আরেকটা কথা, ওনাকে কিছু চোখের ড্রপস আর ওষুধ লিখে দিচ্ছি। এগুলো রেগুলার ঠিকঠাক মতো ব্যবহার করলে হয়তোবা চোখের আলো ফিরে আসতে পারে। আর চোখের ট্রিটমেন্ট ঠিকঠাক মতো চালাবেন। আর ওনার সাথে সবসময় একজন মানুষ থাকতে হবে, এতে ওনার জীবন নাশের ঝুঁকি কমে যাবে। বলেই ডাক্তার চলে গেল। ঠিক তখন আনিকা অনেক জোরে জোরে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, সব দোষ আমার। আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে। সেদিন আমার কারণেই তুমি রাতে উল্টাপাল্টা জিনিস খেয়ে টেনশন নিয়ে গাড়ি ড্রাইভ করে নিজের এত বড় ক্ষতি করলে। কেন এমনটা করলে? দেখো আনিকা, যা হবার হয়ে গেছে। আসলে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। এটা নিয়ে মন খারাপ করো না, বাসায় যাও, গিয়ে রেস্ট নাও। বাসায় যাব? বাসায় গিয়ে তোমার আম্মুর সাথে সময় কাটাও, এতে ওনার অনেক ভালো লাগবে। না, আমি তোমাকে ছেড়ে যাব না। আর মা অনেক ভালো আছে। খুব ভালো। তবে আমার কাছে তোমার থাকার দরকার নেই, আমি একাই ভালো থাকবো। একা থাকবে মানে? ডাক্তার কি বলছে শুনছো? তবে আমার পাশে তোমার থাকার দরকার নেই। বেঁচে তো আছি, মরে তো আর যাইনি। প্লিজ আবিদ, এভাবে বলো না, কষ্ট লাগে। কষ্ট? কষ্ট লাগবে কেন? আমি তোমার কে যে তোমার কষ্ট লাগবে? আবিদ, তুমি আমার স্বামী, আর তোমার সব কষ্টের জন্য আমার কষ্ট তো লাগবেই। এই আনিকা, কি বললে এটা? স্বামী? আমি কারো স্বামী টামি না। আর হ্যাঁ, আমার কাছে না এসে তোমার ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার করো। প্লিজ আবিদ, এভাবে বলো না। আসলে তুমি যেন আমার মতো একটা খারাপ মেয়ের সাথে লাইফে না জড়াও, সেজন্য সেদিন মিথ্যা কথা বলেছিলাম। খুব ভালো করছো, এখন তুমি আসতে পারো। প্লিজ আবিদ, এমন করো না। আর আমার কিছু করার ছিল না। একটা মেয়ের অনেক কষ্টের সঞ্চিত সম্পদ ছিল তার ইজ্জত, যেটা প্রত্যেকটা মেয়ে অনেক কষ্টে আগলে রাখে, আর তার স্বামীর হাতে সেটা তুলে দেয়। আর আমার কাছে কি বা ছিল যেটা তোমাকে দিব?
আমি তো তোমার হক অক্ষত অবস্থায় রাখতে পারিনি। আমি চাইনি তোমাকে ঠকাতে। আমি তো একটা পতিতা, আর পতিতাদের তো সংসার করা মানায় না। যার কারণেই এগুলো বলেছিলাম। আবিদ, আমাকে তুমি মাফ নাই করো, মেনে নাই নাও, তবুও তোমার এই সময়টাতে তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দাও। বলেই মেয়েটা অনেক কান্না করতে করতে পায়ে পড়ে গেল আর অনেক ফুপাতে ফুপাতে কান্না করতে লাগলো। আনিকা, ফাহাদ ছেড়ে দাও, আসলে কি বলবো বুঝতেই পারছি না। সেদিন তুমি তোমার অবস্থানের কথা চিন্তা করে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে। আজ যদি আমি আমার এই করুণ অবস্থার কথা চিন্তা করে তোমাকে আমার জীবনে আর না জানাই। কথাটা বলতেই আনিকা চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্লিজ আবিদ, এমনটা করো না। দরকার পড়লে তোমার যত প্রকার শাস্তি আছে সব আমাকে দাও, তারপরও এমন করো না। আর তুমি হয়তো জানো না, তোমার বুকে মাথা না রাখলে এখন আর ঘুমই আসে না। খুব কষ্ট হয়, বুক ফেটে কান্না আসে, অসহ্য মরণ যন্ত্রণা লাগে। এইগুলোর একটাই কারণ, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু নিজে একটা পতিতা বলি সেগুলো প্রকাশ করতে কখনোই সাহস পাইনি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বলেই আনিকা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো আর কান্নার পরিমাণ আরো বাড়িয়ে দিল। কি করব বুঝতে পারছি না। আমার এই অবস্থা দেখে যে মেয়ে আমার পাশে থাকতে চাচ্ছে সে মেয়ে নিঃসন্দেহে আমাকে ভালোবাসে। আচ্ছা আনিকা, আমার শরীর ভালো হলে তুমি চলে যাবে তো? একটু নীরবতা পালন করে বলে উঠল, তুমি যদি চাও তুমি সুস্থ হলে আমি চলে যাই, তাহলে তাই হবে। একেবারে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তাহলে আসারই দরকার নেই। যদি সারা জীবনের জন্য আমার কাছে আসতে পারো তাহলে এসো, আর যদি না পারো ক্ষণিক সময়ের জন্য আসার দরকার নেই। রাজি, কখনোই তোমাকে ছেড়ে যাব না। জীবন থাকতে তোমাকে একা করব না। আর আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। নিজের চাইতেও বেশি ভালোবাসবো তোমায়। হুম একটা কথা বলবো? হুম তোমার শরীরে খুব ব্যথা করছে, তাই না? হুম যদি অনুমতি দাও তাহলে তার অর্ধেক ভাগ আমি নিব। কিভাবে? আগে অনুমতি দাও। দিলাম। এরপর কি হলো বুঝতেই পারলাম না, কারণ কিছু বুঝে ওঠার আগেই আনিকা আমার মাথার পাশে এসে বসলো আর আমার মাথার পাশে বসেই ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে নিল। এই প্রথম আনিকা নিজ ইচ্ছায় আমার সাথে এমন করাই খুব অবাক হয়ে গেলাম। একটু পর ও নিজেকে ছাড়িয়ে বলল, এখন কি কিছুটা কমছে? কমেনি, উল্টো বেড়ে গেছে। কি? মনের ভিতর খা খা শুরু হয়ে গেছে। কেন? যদি আরো কয়েকটা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। দাও না প্লিজ। তারপর আর কি, আনিকাকে নিয়ে চলে গেলাম ভালোবাসার রাজ্যে। শরীরে ব্যথা, অসুস্থতা যে কোথায় হারিয়ে গেল সেটা অজানাই রয়ে গেল। অনেকক্ষণ পর আনিকা আবারও নিজেকে ছুটিয়ে নিল। ঠিক তখনই আনিকা বলে উঠল, আবিদ, তুমি সব সময় তোমার ওই বুকে আমাকে আগলে রাখবে তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এই সেম প্রশ্নগুলো তো আমারও। তখন আনিকা আবারও আমার কপালে একটা চুমু দিল। একটু পর ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে চলে গেল। আমার আর কিছুই মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চারিদিকে একদম নিশ্চুপ। হাতটা উঠাতে যাব কিন্তু পারলাম না। ঝাপসা ঝাপসা চোখেই ঝাপসাভাবেই দেখতে পেলাম আনিকা আমার হাতটাকে তার মুখের উপর রেখে আমার বেডের নিচে শুয়ে আছে। ওকে মাত্র একটা ডাক দিতেই ও সজাগ হয়ে গেল। আনিকা। কি? তুমি ঘুম থেকে কেন উঠছো? আর তোমার কি কিছু লাগবে? না, কিন্তু দেখো তো এখন কয়টা বাজে? রাত 3টা। কি? তুমি এত রাতে এখানে কেন? বাসায় যাওনি? বাসা? কোথায় আমার বাসা? আমার বাসা তো তুমি। তুমি যেখানে থাকবে সেখানে আমিও থাকবো। তখন বেড থেকে উঠতে চাইলাম কিন্তু উঠতে পারছি না কেন। পা দুটো যেন শক্ত, কোনো কিছুর সাথে বেঁধে রাখা হয়েছে। গতকাল কি এমন ছিল না, তাহলে আজ কেমন লাগছে কেন? আনিকা দেখো তো আমার পা কিসের সাথে বাঁধা। এই, তোমাকে জিজ্ঞাসা করছি আমার পা কোথায় বাঁধা? পা দুটো একদমই নাড়াতে পারছি না, কিন্তু তুমি কান্না করছো কেন? পা দুটো এখন নাড়ানোর দরকার নেই। কেন? আরে কান্না করছো কেন? বলবে তো আমার পায়ের কি হয়েছে? অ্যাক্সিডেন্টে তোমার দুটো পায়ে ভেঙে গেছে আর এখন ব্যান্ডেজ করা আছে, তাই পা নাড়াতে পারছো না। কথাটা শুনেই কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। গতকালও মনে করেছিলাম হয়তো শরীর ব্যথার কারণে পা নাড়াতে পারছি না, আর আজ আমি এটা কি শুনছি আমার পা ভেঙে গেছে। পোড়া কপাল আমার। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়ে বহু কষ্টে জীবনযাপন করলাম। বড় হয়ে হলাম একটা বাজে ছেলে। যখনই ভালো হতে চাইলাম ঠিক সেই মুহূর্তে কত ঝড় ছুটে আসলো আমার জীবনে। চোখের সাথে যে পায়েরও এমন অবস্থা হবে ভাবতেই পারিনি। ওপরের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ তুমি পারোই বটে, তবে আমার আজ কোনো কষ্ট নেই। সবকিছুর বিনিময়ে তুমি আমার পাগলিটাকে আমার বুকে ফিরিয়ে দিছো, এটাই আমার কাছে অনেক। তুমি কান্না করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হয়তোবা
কিন্তু আনিকা, আমার মনে হয় তোমার চলে যাওয়াই ভালো। আমার মতো একটা অচল। দেখো আবিদ, উল্টাপাল্টা কথা বলবে না। এই একই কথা যদি আমিও বলি, যখন তোমার সবকিছু ঠিক ছিল, তোমার কোনো সমস্যা ছিল না, তখন আমার মতো হত দরিদ্র একটা পতিতাকে কেন ভালোবেসেছিলে? একটা পতিতাকে এতটা ভালোবাসা পায়? কি বলবো বুঝতেই পারছি না। এই ভালোবাসাটা যদি আগে দেখাতো তাহলে হয়তো এত কিছু হতো না। তারপর আমি সুখী, কারণ ও তো আমাকে এখনো ভালোবাসে। আচ্ছা আনিকা, ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমাও। দুজনেই শুয়ে পড়লাম, কিন্তু দুজনেই জায়গাটা একদমই ভিন্ন। আমি শুয়ে আছি হসপিটালের বেডে, আর পাগড়িটা শুয়ে আছে অর্ধেক বসে। মাথাটা আমার মাথার সাইডে, আর শরীরটা হসপিটালের ফ্লোরে। গভীর রাত, হয়তোবা রাতটা প্রায় শেষ, চোখে ঘুম নেই, শুধু আনমনে তখন আনিকার কথাই ভাবছি। মেয়েটার সুন্দর জীবনটা আমার মতো একটা অচলের সাথে শেষ করে দিবে। চাইলে তো ওর জীবনটাও এখন ভালো করে সাজাতেও পারে, কিন্তু তা করছে না কেন? তাহলে কি ভালোবাসার জোরেই ও এমন করছে? ভাবতে ভাবতেই ফজরের আজান শুনে চোখটা বন্ধ করে ফেললাম, আর ঘুমানোর মিথ্যা অভিনয় করলাম, কারণ আনিকা ইতিমধ্যেই জেগে গেছে। ও উঠেই বাহিরের দিকে গেল, আর একটু পর আবারও ফিরে এলো। দরজাটা অফ করে ও বেডের এক সাইডে চলে গেল। চোখে ঝাপসা থাকার কারণে তেমন স্পষ্টভাবে দেখতে পারছি না। ও হয়তোবা নামাজ পড়ছে। কিছুক্ষণ পরই আমার ধারণাটা ঠিক হলো, কারণ ও কান্না করছিল আর আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করছিল। বারবারই বলছিল তাকে, আল্লাহ, তুমি আবিদকে ভালো করে দাও, সুস্থ করে দাও। দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও, তবু ওকে ভালো করে দিও, সুস্থ করে দাও। কান্নাটা কেন জানি সহ্য করতে পারছি না। নিজের ঝাপসা চোখ দুখানা আরো ঝাপসা হয়ে গেল। হঠাৎ ওর নামাজ শেষ করে হয়তো আমার দিকে তাকিয়েছে, আর আমাকে কান্না করতে দেখেই ও আমার কাছে আসলো আর বলতে লাগলো, কান্না করছো কেন? খুব বেশি কষ্ট হচ্ছে তোমার? অনেক খারাপ লাগছে তোমার, তাই না? দেখবে, আল্লাহ ঠিক তোমাকে ভালো করে দিবে। হুম একদম কান্না করবে না, আমি তো তোমার পাশেই আছি, তাই না? হুম তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয় আবিদ, অনেক কষ্ট লাগে, নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। প্লিজ কান্না করো না। কিছুই আর বললাম না। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে রাখলাম। এভাবেই হসপিটালে কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসে আনিকার সেবা আর ট্রিটমেন্ট সব মিলিয়ে আমার অবস্থা খুবই ভালো। তবে চোখে এখনো ঝাপসা দেখি। চোখে ঝাপসা দেখলেও সবকিছু বুঝতে পারি। আর পায়ের অবস্থাও অনেক ভালো। হয়তো সামনের সপ্তাহে আমাকে বাসায় নেবার কথা বলেছে ডাক্তার। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারিনি। আর বুঝবই বা কিভাবে? যার পাশে এমন একজন আছে, সে কষ্টে থাকলেও তো অনেক সুখী। সত্যি বলতে এতগুলো দিন আনিকা আমাকে ছাড়া একটা মুহূর্ত আমার কাছ থেকে দূরে যায়নি। ওর আম্মু সহ দুজনেই একের পর এক আমার সাথে সময় দিয়েছে, সেবা করেছে। আর আনিকার কথা কি বলবো, সকাল থেকে শুরু করে আর রাত শেষ হওয়া অবধি মেয়েটা আমার পাশেই থাকতো, অনেক উৎসাহ দিত, বারবারই বলতো, আবিদ, তুমি আবারও ঠিক হয়ে যাবে, তোমার কিছুই হবে না। আজ আমাকে বাসায় নিয়ে যাবে? এখনো পা ঠিক হয়নি, তবে বাসায় নেওয়া যাবে আমাকে। তাই আনিকাকে বললাম এই 4 দেয়াল ছেড়ে যেন আমাকে বাসায় নিয়ে যেতে। আর তাই আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। পায়ে এখনো ব্যান্ডেজ। এমন অবস্থায় বেডে করে গাড়িতে করে আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। আমাকে বেডে করেই আমার রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরই সবাই চলে গেল, আর আনিকার আম্মু তখন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিন্তু আনিকা তখনও আমার পাশেই দাঁড়িয়ে আছে। আনিকা দাঁড়িয়ে আছে কেন? আমার পাশে বসো। আচ্ছা আনিকা, তোমার বিরক্ত লাগে না? বিরক্ত? কিন্তু কেন? এই যে এতটা দিন ধরে আমার মতো একটা অচলের পাশে সময় দিচ্ছ। আই, একদম উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু। আচ্ছা আর বলবো না, একটু কাছে আসবে? হুম। আনিকা আমার কাছে আসতেই ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আর তখন আনিকাও আমার কপালে একটা চুমু দিয়ে বলে উঠল, এই পাগলটাকে বড্ড বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। আই, এভাবে কি দেখছো? আমার বউ আনিকা। বলতেই আনিকা কেমন লজ্জা পেয়ে গেল। যাও দুষ্টু, এখন চুপচাপ খেয়ে নাও। খাওয়া শেষ করার পর আনিকার আম্মু আসলো। তার আনিকা, তুই ঘুমাবি না? মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? আমি আবিদের সাথেই ঘুমাবো, তুমি যাও। তারপরই আনিকার আম্মু চলে গেল। তখন আনিকা বলে উঠল, এই, তুমি এক্ষুনি ঘুমিয়ে পড়ো, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কিন্তু তুমি কি করবা? আমি আমার পাগলটাকে পাহারা দিব। পাহারা দিতে হবে না, তুমিও ঘুমাও। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু পাগলিটা একদমই ঘুমালো না।
সে তার মায়াবরা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর প্রতিটা স্পর্শে আমার মনে নতুন করে আলোড়ন তৈরি করছে। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। খুব ভালোভাবেই আমাদের দিনগুলি কাটতে লাগলো। এখন আমার পায়ের অবস্থা মোটামুটি ভালো, ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, কিন্তু এখনো আমি হাঁটতে পারি না। আসলে দীর্ঘ সময় ধরে না হাঁটার কারণে পা এমন অচলের মতো হয়ে গেছে। ডাক্তার বলছে আমাকে নিয়মিত এখন হাঁটার চেষ্টা করতে হবে, নয়তো হাঁটার ক্ষমতা আমি হারিয়ে ফেলবো। কিন্তু আমি হাঁটতেই পারি না। মাটিতে পা রাখলেই প্রচন্ড ব্যথা করে, তাই হাঁটতেই মন চায় না। সারাদিন শুয়ে থাকি। এই আবিদ্যা, কে গো? তোমার। আমার কি নানি নাকি? ওই মেরে হাত পা ভেঙে দিব কিন্তু। পা তো ভাঙাই আছে, হাত দুটো ভেঙে ফেলো শুধু। দেখছো সাহস কত বেশি হয়েছে? ওই চুপ করে ওঠো, তোমাকে এখন হাঁটতে হবে। না গো, ব্যথা করে। তোমার ব্যথার গুষ্টি কিলাই, উঠো বলছি। কি আর করার, ওঠার চেষ্টা করছি কিন্তু পারছিলাম না। ঠিক তখনই আনিকা আমার হাত তার কাঁধে ভর করালো আর আমাকে খাট থেকে নামালো। খুব ভয় লাগছিল, কারণ অনেকদিন পর মাটিতে পা ফেলাচ্ছি। আহ! কি হয়েছে আবিদ, খুব ব্যথা লাগছে? হুম। একটু কষ্ট করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলেই আমার কপালে একটা চুমু দিল। জানি না কেন জানি তখন নিজের সব কষ্ট আর ব্যথা ভুলে গেলাম। আমি হাঁটার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারছিলাম না। তবুও চেষ্টা করতেই লাগলাম। সেদিন আর আমার তেমন হাঁটা হলো না। তবে হঠাৎ পা নাড়ানোর জন্য রাতের বেলা দু পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করতে লাগলাম। অনেকবার বৃথা চেষ্টা করলাম, মুখ দিয়ে যেন ব্যথার কারণে কোনো আওয়াজ বের না হয়। আমি জানি আমার কষ্ট দেখলেই আনিকা কেমন করে ফুপিয়ে কান্না করে দেয়, কিন্তু শেষমেশ আর পারলাম না। এর আগে আনিকা সব বুঝে গেল আর আমাকে বলে উঠল, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? না তো। আমার কাছে লুকাতে চাইলেও পারবে না, কারণ আমি তোমার মুখ দেখে সব বলে দিতে পারি। এরপর থেকে আনিকা প্রতিদিনই আমাকে হাঁটানোর চেষ্টা করাতো। আমিও আনিকার কাছ থেকে উৎসাহ পেয়ে হাঁটার চেষ্টা করতাম। তবে তখনও আমার চোখ ততটা ভালো হয়নি, তাই দেখতেও প্রবলেম হতো। চোখে গ্লাস পরা থাকলে কিছুটা দেখতে পেতাম। যাই হোক, আনিকা আমাকে প্রতিদিনই হাঁটানোর চেষ্টা করত। এইভাবেই অনেকগুলি দিন কেটে গেল। এখন আমি একাই হাঁটতে পারি, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে বা হাঁটতে পারি না। বাচ্চাদের মতো একটু হেঁটেই পড়ে যাই। আমি যখনই পড়ে যেতাম ঠিক তখনই আনিকা দৌড়ে গিয়ে আমার হাতটা ধরে ফেলতো। আবিদ, চলো আজকে বাইরে যাব। কিন্তু আমি যে এখনো ভালো করে হাঁটতেই পারি না। তাতে কি, আজকে বাইরে গিয়ে হাঁটবে। বাইরে গিয়ে তো পড়ে যাব। আর তুমি তো জানো আমি ভালো করে চোখেও দেখতে পারি না, আর সূর্যের আলোর কারণে আরো দেখতে পারবো না। তবে প্রবলেম নাই, তোমার এই পাগলিটা যতদিন আছে ততদিন তুমি তার চোখ দিয়েই দেখবা। এখন চলো তো। কি আর করার। আনিকার সাথে বাহিরে গেলাম। বাহিরে মাঠে যেতেই কেমন অন্ধকার দেখা শুরু করলাম। চোখের পাওয়ার যেন একদমই জিরো হয়ে গেছে। এবার হাঁটো। আমি তো ভালো করে কিছুই দেখতে পারছি না, কিভাবে হাঁটবো? একদম আলসামি করবা না, চলো চুপ করে হাঁটো। আরে ভালো করে তো কিছুই দেখছি না। আচ্ছা, তার চেয়ে ভালো তুমি এসে আমার হাতে ধরো। একদম হাত ধরার কথা এখন বলবে না। কেন? আমি তোমার হাত এখন ধরবো না। কিন্তু কেন আনিকা? কারণ তোমাকে একা একাই হাঁটতে হবে। কিন্তু আমি যে হাঁটতে পারছি না, কারণ কিছুই দেখছি না। আচ্ছা তুমি হাঁটো, আমি তোমার পথ বলে দিচ্ছি। হাত ধরবে না? ওই চুপ করে যেটা বলছি সেটা করো। তারপর কি আর করার, ওর কথা মতোই হাঁটা শুরু করলাম। আমি হাঁটতে লাগলাম, আরো আবিদ, বাম দিকে হাঁটো, ডানে উঁচু। আবিদ, সোজা হাঁটো। আবিদ, ডানে নিচু, বামে হাঁটো। আবিদ, সামনে গর্ত, ডান বা বামে হাঁটো। রাতের বেলা। আচ্ছা আনিকা, একটা কথা বলবো? বলো। এত কষ্ট করার কি দরকার? মানে এই যে তুমি দিনরাত একটা অচলের পিছনে এভাবে এত কষ্ট করছো, আর নিজেও তো কত কষ্ট পাচ্ছ, এগুলো ছেড়ে তো তুমি ভালো। আবিদ, তোমাকে এই কথাটা না বলতে আগেও নিষেধ করেছি, কিন্তু তুমি আবারও বলছো কেন? আর হ্যাঁ, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আর তোমাকে ছেড়ে আমি কখনো ভালো থাকতে পারবো না। তোমার ওই বুকে যে আমার সব সুখ খুঁজে পাই। কিন্তু কোনো কিন্তু নেই। প্লিজ আবিদ, আমাকে আমার সুখ থেকে বঞ্চিত করো না। আমার সুখটুকু তুমি কেড়ে নিও না আবিদ। আমি তোমার বুকে আমার পৃথিবীর সবটুকু সুখ খুঁজে পাই, যেটা আর কোথাও পাইনি। আর আল্লাহর কাছে দোয়া করি এই বুকের মধ্যে মাথা রেখে যেন আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। বলেই ফুপিয়ে কান্না করে দিল। এই পাগলি, প্লিজ কান্না করো না। আর কখনোই বলবো না। কান্না করেই চলছে, সত্যি বলছি, আর কখনোই বলবো না। তাহলে 3 সত্যি বলো। 3 সত্যি। এবার আমাকে একটু জড়িয়ে ধরবে। কি আর করার। আনিকাকে তখন বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। মনের ভিতর যে তখন কি পরিমাণ শান্তি লাগছিল
সেটা হয়তো প্রকাশ করার মতো না। আর ওর ভালোবাসা পেয়ে খাবারের কথা ভুলেই গেছি। এই মন তখন বারবার বলতে লাগলো, কিসের খাওয়া, কিসের কি, এমন পাগলি পেলে লাগে কি? এই আবিদ, আমাকে কাল বাহিরে একটু ঘুরতে নিয়ে যাবে? জানো, তোমার সাথে ঘুরতে আমার খুব ইচ্ছে করে। নিয়ে যাব, তবে আমি নিজেই তো এখনো ভালো করে চলতে পারি না, ভালো করে দেখতে পারি না, হাঁটতে পারি না। তো তোমাকে নিয়ে ঘুরতে গেলে লোকে দেখলে তোমাকে কি বলবে? কি বলবে? বলবে একটা অচলের পিছনে কত সুন্দরী একটা মেয়ে অযথাই জীবনটা শেষ করছে। আমার সাথে তুমি ঘুরতে যাবে, এটাই ফাইনাল। ঠিক আছে। বিকেল বেলা আনিকাকে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম। আফসোস, কতগুলো মাস কেটে গেল, এখনো আমার পা আর চোখের তেমন কোনো উন্নতি হয়নি। উঁচু নিচু জায়গায় চলতে গেলে অনেক প্রবলেম হয়। হয়তো আনিকা আমার পাশে না থাকলে এতদিনে কবরেই চলে যেতাম। আমি অচল জেনেও ও আমার পাশে আছে, হয়তো এটাই ভালোবাসা। আর বর্তমানে এমন কোথাও দেখা যায় না, আর দেখলেও খুব কম সংখ্যক ছেলে মেয়েই তাদের সঙ্গী এমন অচল থাকলে মেনে নিবে। আনিকাকে নিয়ে শিশু পার্কে গেলাম। সমান্তরাল রাস্তা দিয়ে আনিকার হাতে হাত রেখে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দুজনেই একটা বেঞ্চের উপর বসলাম। আর বসার পরই আনিকা আমার সাথে গল্প করতে লাগলো। আর হঠাৎ করে ওর মাথাটা আমার ডান পাশের কাঁধের উপর রাখলো, আর ডান হাতটা আমার হাতের সাথে শক্ত করে আঁকড়ে ধরলো। আর হঠাৎই বলে উঠলো, আচ্ছা আবিদ, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? খুব ভালোবাসি, তবে সেটা তোমার থেকেও অনেক কম। আমার থেকে কম ভুলেও না, কারণ তোমার ভালোবাসা পেয়েই আজ তোমাকে ভালোবাসতে শিখেছি। কিভাবে ভালোবাসতে শিখেছো সেটা আমি জানি না, তবে তুমি আমার থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসো। আরে না। সেটাই। আচ্ছা, সবসময় তোমার বুকে তোমার কাঁধে মাথা রাখার অধিকার দিবে তো? আর আমাকে অনেক ভালোবাসবে তো? কতটা ভালোবাসতে পারবো সেটা জানি না, তবে আমি আমার এই পাগলি বউটাকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস অব্দি ভালোবেসে যাব। জানো আবিদ, তুমি হয়তো বিশ্বাস করবে না, তোমার এই বুকে আমি স্বর্গ খুঁজে পাই। তোমার বুকে মাথা রাখতে পারলে আমার মনের সব দুঃখ ভুলে গিয়ে নতুন একটা সুখ খুঁজে পাই, সেটা আর কোথাও খুঁজে পাই না। আর আল্লাহর কাছে দোয়া করি আমার শেষ নিঃশ্বাসটাও যেন ওখানেই ত্যাগ করতে পারি। তোমারে কিন্তু এখন মারবো। কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমাকে ছেড়ে যাবার কথা বলছো কেন? ছেড়ে গেলে এখনই চলে যাও, আমি একাই থাকবো। ও, আমার পাগলটা দেখি রাগও করতে পারে। যাও, আর বলবো না। কি হলো? বললাম তো আর বলবো না। এবার তাহলে হাসো। কি হলো? হাসো বলছি। এবার তুমিও হাসো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল, তাই আনিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হঠাৎই একটু উঁচু জায়গায় হাঁটতে গিয়ে পড়ে গেলাম, আর আনিকা আমাকে সাথে সাথেই তোলার চেষ্টা করছিল। আশেপাশে সন্ধ্যার সময়ও অনেক মানুষ আমার দিকে তখন কেমন করে যেন তাকিয়ে রইল, আর অনেকেই হো 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 করে হেসে উঠল আর বলতে থাকলো, কি কানা কোনো মানুষ রে, সন্ধ্যা না হতেই কেমন শুকনোর ভিতর আচার খাওয়া শুরু করছে, এগুলো বলছে আর হাসাহাসি করছিল। আনিকা তখন অনেক রেগে যায়, আর ওদেরকে কিছু বলার জন্য যেতে চাইলে আমি তার হাতটা ধরে ফেলি। আর তখন আনিকা বলে উঠল, আবিদ, ছাড়ো বলছি, ওই অসভ্য লোকটার দাঁতগুলো ভেঙে ফেলবো। আনিকা বাদ দাও, আর ওরা তো কিছু মিথ্যে বলেনি, চলো আমরা চলে যাই না আনিকা? না, ওদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। কিছুই বলার দরকার নেই, তোমাকে এখান থেকে যেতে বলছি, তো চলো এখান থেকে। আর একটা কথাও বলো না, আর যদি আমার কথা না শোনো তাহলে আমি খুব কষ্ট পাবো। এখন তুমি যদি আমাকে কষ্ট দিতে চাও তাহলে যাও। না আবিদ, আমি তোমাকে কখনোই কষ্ট দিব না, কিন্তু ওদের কোনো কিন্তু নেই, চলো বলছি। তারপরে আনিকা নিয়ে হাঁটতে লাগলাম। আনিকা রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসছে, কোনো রিক্সা পাচ্ছিলাম না। দুজনেই রিক্সার জন্য রাস্তা দিয়ে হাঁটছিলাম, কেননা তখন রাত হয়ে যাচ্ছিল। আর আমার এই অবস্থায় আনিকাকে নিয়ে বাইরে থাকা একদমই ঠিক না। আনিকা হাঁটছে আর আমাকে বলছে, সামনে ইট আছে আবিদ, ওখানে একটু উঁচু, সাবধানে হাঁটো। আর একটু যেতেই সামনে গর্ত, বামে হাঁটো, নয়তো কাদায় পড়ে যাবে। ডানে হাঁটো, বামে গর্ত। এইভাবেই আনিকা আমাকে পথ চলাতো, কখনো ডানে হাঁটতে বলতো, কখনো বা বামে হাঁটতে বলতো। সত্যি বলতে যদিও আমার অবস্থা খারাপ ছিল, তবুও আমি অনেক সুখী ছিলাম। ওর মতো একটা মেয়ে যে আমার পাশে আছে ভাবতেই আমি অবাক হয়ে যাই। অনেকক্ষণ পর রিক্সা পাওয়া গেল, আর দুজনেই রিক্সা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আনিকা কেমন পাগলের মতো করছে, আর বারবার মাথায় হাত দিচ্ছে। মনে হচ্ছে ওর মাথায় অনেক প্রবলেম হচ্ছে। তাই আনিকাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে কোনো কথাই বলল না, শুধু বলল কিছু না।
পরে রাগ নিয়ে একটু ধমক দিয়ে যখন জিজ্ঞাসা করলাম, তখনই আনিকা বলে উঠল, আসলে আবিদ, আমার মাথাটা একটু ব্যথা করছে, আমি এখন একটু শুয়ে থাকবো, তাই তুমি যদি এখনই খেয়ে নিতে তাহলে খুব ভালো হতো। কখন থেকে ব্যথা করছে? এই তো এই তো কি? একটু আগে থেকেই। তোমার মাথা ব্যথা করছে আমাকে একবার বলছো? না। কেন বলনি? বলার প্রয়োজন বোধ করো না তাই বুঝি? ওর প্রতি রাগ হচ্ছিল, ওর মাথা ব্যথা করছে কিন্তু আমাকে একবারও বললো না। আই আবিদ, কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে বলার প্রয়োজন বোধ করিনি মানে? তুমি আমার সব বুঝেছো? সেটা তো বুঝতেই পারছি। কি বুঝতে পারছো? কিছু না, এখন চুপচাপ খাটের উপর আসো। কেন? যেটা বলছি সেটা করো। তারপর আমি খাটে গিয়ে বসলাম, আর আনিকাও বসলো। আর তখন ওকে আমার কোলে শুয়ে থাকতে বললাম, আর ও আমার কোলে মাথা রেখে শুয়ে রইলো। আমি তখন মাথা ব্যথার মলম ওর মাথায় লাগিয়ে দিচ্ছি, আর ওর মাথায় মালিশ করে দিচ্ছিলাম, আর আরেক হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ও তখন এক দৃষ্টিতে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, আর ওর চোখ দিয়ে পানি বের হচ্ছিল। আনিকা, খুব বেশি কষ্ট হচ্ছে তোমার? দেখবে মাথা ব্যথা কমে যাবে। তুমি একদমই কান্না করো না। মাথা ব্যথার কারণে আমি কান্না করছি না, তুমি হাত বোলাতেই মাথা ব্যথার সব শেষ। তাহলে কেন কান্না করছো? জানো আবিদ, আমি না খুব ভাগ্যবতী একটা মেয়ে, যার কারণে তোমার মতো একজন আমার জীবনে পেয়েছি, যার কাছে আমি সমস্ত সুখ খুঁজে পাই। আর কোথাও এত সুখ আমি পাই না যতটা তোমার বুকে মাথা রেখে পাই। আমাকে না সব সময় তোমার ওই বুকে রাখবা। বলেই আরো জোরে কান্না করে দিল, আর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। অনেক শক্ত করে জড়িয়ে আছে, যেন আর একটু হলে আমার সাথে ও নিজেকে মিশিয়ে ফেলবে। পাগলিটার আচরণগুলো খুবই অদ্ভুত, আর ওর চাওয়াগুলো খুব সামান্য, তবে খুব অদ্ভুত লাগে। কারণ ও কিছু হলেই বলে আমার বুকে যেন তাকে সবসময় জড়িয়ে রাখি, কখনোই যেন এই বুক থেকে ওকে আলাদা না করি। পাগলিটা যখনই ঘুমাবে আমার এই বুকের মধ্যে ঘুমাবে। বালিশের কথা বললে তো হেব্বি কান্না করে দেয়, কারণ ওর একটাই কথা, আমার বুকেই নাকি তার সব সুখ। আর ওকে যখন আমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখি, তখনও খরগোশের মতো একদম কাচুমাচু করতে থাকে। মনে হয় একটা খরগোশের বাচ্চা আমার বুকে কেমন কাচুমাচু করছে। ইদানিং প্রায়ই আনিকার মাথা ব্যথা করে, জ্বর আসে, বমি করে, যেগুলো আমাকে খুব ভাবনার ভিতর রাখছে। খুব ভয় পেয়ে যেতাম। ওকে ডক্টরের কথা বললে ডক্টরের কাছে যেতে চাইতো না, কিছু বললেই বলতো ওর কিছুই হয়নি। কিন্তু ওর এমন অবস্থা আমাকে সত্যি খুব বেশি ভাবায়, কারণ পাগলিটার কষ্ট একদমই যে সহ্য করতে পারি না। নিজের হাজারো কষ্ট হলে কোনো সমস্যা হয় না, কিন্তু ওর কিছু হলেই বুকটা ফেটে যায় অসহ্য যন্ত্রণায়। হয়তো একটু বেশি ভালোবাসি তাই। সেদিন রাতেও হঠাৎ ওর মাথা ব্যথা হচ্ছিল, আর ব্যথাটা হয়তো অনেক বেশি হচ্ছিল, যার কারণে ও কান্না পর্যন্ত করছিল। যদিও কান্নাটা আমার অগোচরে। আনিকাকে হঠাৎ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর আনিকাকে একটা ডাকও দিচ্ছিলাম না, কারণ সকাল থেকেই ওর আচরণ একদমই ভিন্ন ছিল। আস্তে আস্তে খুঁজতে খুঁজতে যখন ছাদে গেলাম, দেখলাম ছাদের একটা কর্নারে বসে বসে মাথায় হাত দিচ্ছে আর কান্না করছে। আর আমাকে দেখেই চোখ মুছে ফেললো। আনিকা, তোমার কি হয়েছে বলো? কই কিছু না তো। সত্যি করে বলো বলছি। কই কিছু না তো। আর তুমি এই অবস্থায় একা একা ছাদে আসছো কেন? তোমাকে যেটা বলছি বলো, কি হয়েছে তোমার? আসলে মাথা ব্যথা করছে। আমাকে বলনি কেন? আসলে তুমি নিজেই তো অসুস্থ, তাই। তাই বলে আমাকে বলবে না? চলো এখনই ডাক্তারের কাছে যাব। না, এখন যাব না, পরে যাই। না, এখনই যাব। না আবিদ, এখন মাথা ব্যথা করছে, এখন গেলে রাস্তায় আমারই যদি কিছু হয়ে যায় তখন তোমাকে কে দেখবে? তাই বলে এখন কষ্ট ভোগ করবে? না, কষ্ট ভোগ করবো কেন? ওই চুপ, এখনই নিচে চলো, তোমার মাথায় আমি মলম মালিশ করে দিচ্ছি। তারপর আনিকাকে নিয়ে গিয়ে মাথায় মলম মালিশ করতে লাগলাম, আর আস্তে আস্তে সময়টা কাটিয়ে দিলাম। বিকেল বেলা ওর মাথা ব্যথা ঠিক হলে ওকে নিয়ে আমার চেনা জানা বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আর ওখানে ওর অনেকগুলো টেস্ট করাচ্ছিল। আর ডাক্তার আমার চেনা, আমি ওনাকে চাচা বলে ডাকি। কিন্তু যতই আনিকার মাথা ব্যথা সহ সবকিছুর জন্য টেস্ট করছিল, ডাক্তার চাচা ততই ঘাবড়ে যাচ্ছিল। ওনাকে এমন ঘাবড়ে যেতে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। টেস্টটা শেষে ডাক্তার চাচার সাথে আমি একা একটু কথা বললাম। চাচা, ওর টেস্টগুলো করতে গিয়ে এমন ঘাবড়ে যাচ্ছিলেন কেন? আরে তেমন কিছুই না, চিন্তা করো না, আল্লাহকে ডাকো যেন কাল রিপোর্টগুলো ভালো আসে। তবে ওকে কেমন দেখলেন? দেখো বাবা, রিপোর্ট ছাড়া কিছুই বলতে পারছে না, তোমরা কষ্ট করে একটু কালকে আসো। তারপর টেস্টগুলো করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন রিপোর্টগুলো ভালো আসে। চিন্তায় একদমই খেতে পারছিলাম না,
তবে আনিকাকে তেমন কিছুই বুঝতে দিলাম না। রাতে একদমই ঘুম হচ্ছিল না, খুব টেনশন হচ্ছিল, আর কেন জানি বুকের ভিতর অসহ্য যন্ত্রণা অনুভূত হতে লাগলো। আনিকা তখন আমার বুকের উপর ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরে আনিকাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আর মনে মনে বলতে লাগলাম, খুব ভালোবাসি রে পাগলি, তোকে খুব ভালোবাসি, তোকে কোথাও কখনো এই বুক থেকে হারাতে দিব না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কেন জানি মনটা অনেক বেশি উতাল পাতাল করছিল। ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বারবারই পায়চারি করছিলাম। বারবারই ডাক্তার চাচার ঘাবড়ে যাওয়ার বিষয়টা মনে পড়ছিল। উনি কেন এত ঘাবড়ে যাচ্ছিল ভাবতেই কেমন গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। হঠাৎ কারো হাতের স্পর্শ আমার কাঁধের ওপর অনুভূত হলো। পিছনে তাকাতেই দেখলাম আনিকা। আবিদ, তোমাকে খুব চিন্তিত লাগছে কেন? কই না তো। সত্যি কথা বলো বলছি। আরে একটু কেমন জানি লাগছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। কেমন লাগছে? আসলে আমাকে তো হাঁটতে হবে, তাই না? আর তুমি তো জানো আমি এখন ভালো করে হাঁটতে পারি না, তাই হাঁটা শিখছি। ওয়াও, তুমি তো দেখছি খুব সুন্দর মিথ্যা কথা বলতে পারো। আরে না গো। সত্যি কথা বলো তো, তোমার কি হয়েছে? কাল থেকে তোমাকে কেমন চিন্তিত লাগছে। আরে কিছু না গো, চলো ভিতরে যাব, খুব খিদে লাগছে। হুম। তারপর আনিকাকে নিয়ে ভিতরে চলে গেলাম, আর ও আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছিল। খাওয়া শেষ করে একটু শুয়ে থাকতেই ঘুম চলে আসলো, কারণ গতকাল রাতে একদমই ঘুম হয়নি। ঘুম থেকে উঠতে না উঠতেই ফোনটা ক্রিং ক্রিং বেজে উঠলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে আসলো। হ্যালো বাবা আবিদ। জি আবিদ বলছি। কে? আমি তোমার ডাক্তার আঙ্কেল। জি আঙ্কেল, কেমন আছেন? আর রিপোর্ট কি বের হয়েছে? ভালো আছি। আর বিকেলবেলা একটু আমার চেম্বারে আসো। তারপরে ফোনটা কেটে দিলাম। বিকেলবেলা আনিকাকে নিয়ে হসপিটালে যাবার উদ্দেশ্যে রওনা দিলাম। একাই যেতে চেয়েছিলাম, কিন্তু একা আমার মতো অচলের পক্ষে যাওয়া সম্ভব না। হসপিটালে যাওয়ার পরই ডাক্তার কাকার চেম্বারে গেলাম। যাওয়ার পর, চাচা কেমন আছেন? ভালো, তুমি? ভালো। তারপরে আনিকাকে বললাম, আনিকা তুমি একটু বাইরে গিয়ে বসো প্লিজ, রাগ করো না। যাচ্ছি। আর আমি একদমই রাগ করব না। বলেই মুখে একটা শুকনো হাসি দিয়ে বাইরে বের হয়ে গেল। ও যাওয়ার পরই চাচাকে বললাম, চাচা কি রিপোর্ট আসছে? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, একটু পর নীরবতা ভেঙে বললেন, বাবা আবিদ, মেয়েটা তোমার কে হয়? চাচা ও আমার সব। কিন্তু ওর বাবা মা কোথায়? ওর বাবা নেই, মা আছে। কিন্তু ওদের কথা কেন জিজ্ঞাসা করছেন? ওর মাকেই ডাকো। চাচা যা রিপোর্ট আসছে আমাকে বলেন, ওর মাকে ডাকার দরকার নেই। আসলে বাবা কিভাবে যে বলি। চাচা আপনার মুখ এত শুকনো হলো কেন? কি হলো বলেন, কি রিপোর্ট আসছে? চাচা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ওনার ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগলো, আর কেমন বোবার মতো আমার দিকে হা করে তাকিয়ে রইল। ওনার এমন কীর্তি দেখে মনে অনেক ভয় হতে লাগলো। বুকের ভিতর কেমন ঘূর্ণিঝড় শুরু হতে লাগলো। অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। উনি রিপোর্ট বলতে গিয়ে এমন কান্না করে দিল কেন? এমন কাঁপছে কেন? আমার আনিকার কিছু হয়নি তো? ও রিপোর্ট খারাপ আসেনি তো? চাচা কি হয়েছে বলেন, চুপ কেন আপনি? বাবারে কিভাবে বলি যে মেয়েটার রিপোর্ট আজ তোকে দিতে যাচ্ছি, তার রিপোর্টের কথা আমি কিভাবে বলবো? চাচা সত্যি করে বলেন তো, আমার আনিকার কি হয়েছে? বাবা তুমি একটু শান্ত হও। আপনি রিপোর্ট বলেন। বাবা তুমি যে মেয়েটারে নিয়ে আসছো, ওর রিপোর্টগুলো দ্বারা এটাই বলা যাচ্ছে ওর ব্লাড ক্যান্সার। কথাটা শুনেই মাথাটা কেমন ঘুরে গেল, মনের ভিতর যেন ভূমিকম্প শুরু হয়ে গেল, আর যেন মৃত্যুর যন্ত্রণা তখন অনুভূত হতে লাগলো। দৌড়ে গিয়ে চাচার পায়ে পড়ে গেলাম। চাচা আপনি হয়তো ভুল বলতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন। আমার আনিকার কিচ্ছু হয় নাই। আপনি আবার টেস্ট করেন, আবার ভালো করে দেখেন। বাবারে রিপোর্টগুলো মিথ্যা হলেও আমিও খুব খুশি হতাম। এই রিপোর্টগুলো গতকালই আমি বের করে ফেলি, তারপর আমি নিজেই ঘাবড়ে যাই। তারপর থেকে কয়েকবার নতুন করে চেষ্টা করি, সেই একই ফলাফল। এরপর আরও কয়েকজন স্বনামধন্য হাসপাতালের ডাক্তারের কাছে রিপোর্টগুলো পাঠালাম, তারাও সেম রিপোর্টই আমাকে দিছে। শুধুমাত্র তুমি আমার পরিচিত বলেই বারবার চেষ্টা করছিলাম শুধুমাত্র রিপোর্টটা ঘোরানো যায় কিনা, সেটার জন্য। কিন্তু আল্লাহর দেওয়া বিধান কি আমার মতো একজন ডাক্তার খণ্ডাতে পারবে নাকি? পারবে না রে বাবা, আমিও পারি নাই। চাচা এখনো শান্ত হও, নিজেকে শান্ত করো। চাচা কেন ওর এমন হলো? কেন ওর জীবনটা এভাবে শেষ হয়ে গেল? বাবারে আসলে কথাটা মুখ দিয়ে আসছে না। মেয়েটা তো আমার মেয়েরও মতো, কিন্তু কথাটা যদিও খারাপ, তারপর তুমি জানতে চাচ্ছ বিধায় আমি তোমাকে বলছি। আসলে মেয়েটা হয়তো অনেক পুরুষের সাথে মেলামেশা করেছে, আর ওইগুলোর একটাও নিরাপদ ছিল না, যার কারণে ওর শরীরের ভিতর অনেক রোগের জীবাণু সংক্রমণ ঘটে।
আর আস্তে আস্তে ওর শরীরে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সৃষ্টি হয়। আর ওর ক্যান্সারটা এতটাই ভয়াবহ যে রোগ হবার পর সেটা অনেক দ্রুত ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ করে দিচ্ছে। আল্লাহ, তুমি এটা কি করলে? তুমি তো জানতে গ্রামের সহজ সরল মেয়েটা শহরে আসার পরে নিজের মামার হিংস্রতা শিকার হয়, আর তারপর শিকার হয় শত শত মানুষের খাবার হিসাবে। এখানে তো মেয়েটার কোনো দোষ ছিল না, কেন মেয়েটাকে এত বড় শাস্তি দিলে? কেনই বা আমার জীবনটা এভাবে তছনছ করে দিলে? শান্ত হ বাবা। শান্ত হয়ে আর কি করবো চাচা? ওকে বিদেশ নিয়ে চিকিৎসা করালে কেমন হবে? ও ঠিক হবে তো? বাবারে, ওর ক্যান্সারটা মোটামুটি লাস্ট স্টেপে এসে গেছে। হয়তো বেঁচে থাকলে আর 5-6 মাস বেঁচে আছে, তারপরে মানুষটা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। কিন্তু বাবা, যতদিন মেয়েটা আছে ওকে একদমই বুঝতে দিও না, আর কথাগুলো যেন কোনোভাবেই জানতে না পারে, তাহলে হয়তো এর আগেই চলে যাবে। কথাগুলো বলেই ডাক্তার চাচা কান্না করে দিল। আমার তখন মনে হতে লাগলো চোখের পাশাপাশি আমার কানটাও নষ্ট হয়ে গেছে। কি বলছে এগুলো? আমার আনিকার কিছু হবে না, আমি হতে দিব না। এইদিকে আমার অবস্থাও তখন একদমই করুণ হয়ে গেল। কোনোভাবেই নিজেকে ঠিক করতে পারছিলাম না, কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলি। আর তখন চাচাই আমার জ্ঞান ফিরালো। উনি বারবারই আমাকে শান্ত হতে বলেছে। আমি কিভাবে শান্ত হব? আমি নিজেকে কিভাবে ঠিক করব? যে মেয়েটা আমার জীবনের সব, যাকে ছাড়া আমি একদমই অচল। মোবাইলের চার্জ ছাড়া যেমন মোবাইল অচল, ঠিক আনিকা ছাড়াও আমি একদমই অচল। সে আমাকে ছেড়ে চলে যাবে, এই কথা শুনে আমি কিভাবে ঠিক থাকবো আল্লাহ? আমি কিভাবে বাঁচবো? নিজেকে কোনোভাবে একটু ঠিক করে বললাম, চাচা কি কি লক্ষণ দিতে পারে? উনি বলা শুরু করলো, বাবারে, মেয়েটার মধ্যে অনেকগুলো লক্ষণ দেখা দিবে। প্রচণ্ড কাশি আসবে, কাশির সাথে মুখ দিয়ে মাঝে মাঝে ব্লাড আসবে, নাক দিয়ে রক্ত পড়বে, মানুষটা শুকিয়ে যাবে, মাথার চুলগুলো আস্তে আস্তে পড়ে যাবে, আস্তে আস্তে শরীরটা একদমই দুর্বল হয়ে যাবে। মনে মনে তখন চিন্তা করতে লাগলাম, আল্লাহ কি হইল আমার লাইফে? আমার জীবনটাই তুমি নিয়ে নিতে। তুমি কেন আমার আনিকাকে এত বড় শাস্তি দিলে? উপরের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, ও আল্লাহ, আমার জীবনে যদি এতই কষ্ট রেখেছিলে তাহলে কেন আমাকে এই পৃথিবীতে পাঠালে? ও আল্লাহ, আমার কথার উত্তর দাও। জন্মের পর বুঝ না হতেই আমার বাবা মাকে তুমি কেড়ে নিছো, এরপর কেড়ে নিছো আমার জীবনের সমস্ত সুখ শান্তি। রাস্তার টোকাই হিসেবে আমাকে মানুষের লাভ থেকে বড় হতে হয়েছে। যেই নিজে সবকিছু ফিরিয়ে দিলে, আনিকাকে আমার জীবনে পাঠালে, ভালো হয়ে গেলাম। আর তখন ভালো হবার বদলে কি দিলে আমায়? আমার পা আর চোখের ক্ষমতা প্রায় বিকল করে দিলে। আর তারপর যার মাধ্যমে আমার নতুন পৃথিবীটাকে সাজাবো, যে আমার চলার সবকিছু, এখন তাকেই নিয়ে যেতে চাচ্ছ? কেন এমন করলে আল্লাহ? কেন আমার জীবনটাকে এভাবে শেষ করে দিলে? নিজেকে কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না। চাচা বারবারই বলছে, অনেক টাইম হয়ে গেছে, আনিকা বাইরে। আরও বেশি টাইম হলে আনিকা সন্দেহ করতে পারে, আর আনিকা বুঝে গেলেই ওর জন্য আরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন নিজেকে কোনোভাবে ঠিক রাখলাম। আমি আমার আনিকা কিছুই বুঝতে দিব না, তবে মনটাকে কোনোভাবে ঠিক রাখতে পারছিলাম না। ইচ্ছা না থাকা সত্ত্বেও চোখ দিয়ে পানি বের হতে থাকলো, আটকাতেই পারছি না। আবারও আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই মুহূর্তে আমাকে আপাতত একটু ছাড় দাও। আমার চোখের পানি যেন কোনোভাবেই না আসে। আল্লাহ, হো আল্লাহ, জীবনে যদি আমি একটা ভালো কাজ করে থাকি, তাহলে তার বিনিময়ে আজকে আমার আনিকার সামনে আমার চোখে পানি দিও না। আমার আনিকা মইরা যাইবো আল্লাহ, তুমি আমার এই আবদারটা রাখো আল্লাহ, রাখো। জানি না আমার আল্লাহ তখন কিভাবে আমার এই দোয়াটা কবুল করলো। আমি তখন হাসতে হাসতে বাইরে বের হলাম, আর তখন আনিকা অনেকটা দূর থেকে আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, আবিদ, রিপোর্ট কি আসছে? রিপোর্ট? হ্যাঁ, রিপোর্ট তো অনেক ভালো আসছে। তাহলে এমন করে কথা বলছো কেন? আর তোমার চোখ এমন ফোলা কেন? তুমি কান্না করছো কেন? কই না তো। একদমই মিথ্যা বলবা না, বলো কি হয়েছে? আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহকে বলছিলাম, ওই আল্লাহ, তুমি বলে দাও আমি কি উত্তর দিব, আমারে শিখাইয়া দাও। আমার কাছে তো কোনো উত্তর নেই, প্লিজ আল্লাহ, আমার উত্তরটা একটু শিখাইয়া দাও। একটু পরই বললাম, আসলে আনিকা, আমার তো চোখে প্রবলেম, তাই চাচার কাছে আমার চোখেরও কিছু টেস্ট করাইছি, আর উনি চোখে কিছু ওষুধ দিছে, যার কারণে চোখটা একটু জ্বালাপোড়া করছিল। চলো বাসায় যাই, এখানে আর ভালো লাগছে না। আনিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে হসপিটালের বাইরে বের হলাম। রাস্তায় বের হতেই হঠাৎ ইটের উপর লাথি খেয়ে পড়ে যেতে লাগলাম। ঠিক তখনই আনিকা আমার হাতটা ধরে ফেললো, আর ধরেই বলে উঠলো, হাই বোকা, ভয় পেও না, তোমার এই পাগড়িটা থাকতে তোমার কিছুই হতে দিবে না। বোবার মতো ওর কথাটা শুনলাম। ও থাকতে আমার কিছু হতে দিবে না, অথচ আমি থাকতে ওর কত কিছুই হয়ে যাবে। ভাবতেই বুক ফেটে কান্না আসছিল, তবে কান্নাটা আটকিয়ে রাখলাম।
নয়তো আনিকা বুঝে যাবে। একটু পর আনিকা আমাকে রাস্তা দিয়ে হাতে হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। একবার বলছে ডানে হাঁটো বামে উঁচু, আরেকবার ডানে গর্ত বা উঁচু, এগুলো বলে বলে আমাকে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তখন বুকের ভিতরটা আরো বেশি খাঁকা করে উঠলো। কান্না করে চিৎকার করে আল্লাহর কাছে বলতে ইচ্ছে করছিল, আল্লাহ, মাত্র 6টা মাস পর আর এই মানুষটা থাকবে না। তখন কেউ আর বলবে না আবির ডানে হাঁটো বামে গর্ত, আবার বামে হাঁটো ডানে গর্ত উঁচু। কে আমাকে এভাবে পথ চলা শিখাবে? আল্লাহ, ও আল্লাহ, চুপ করে থেকো না, উত্তর দাও, তুমি উত্তর দাও। আনিকাকে নিয়ে রিকশায় উঠলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রিকশা চলছে তখন আনমনে। হঠাৎ আনিকা আমার কাঁধে ওর মাথাটা রাখলো আর ডান হাতটা আমার ডান হাতে শক্ত করে আঁকড়ে ধরলো আর নরম সুরে বলে উঠলো, আবিদ, একটা কথা বলবো? বলো। আচ্ছা আবিদ, সত্যি করে বলো তো আমার কি হয়েছে? একদমই মিথ্যে বলবে না, বলো আবিদ, আমার কি হয়েছে? ওর এমন প্রশ্ন শুনে আমি থমকে গেলাম। আমি তখন ওকে কি উত্তর দিব? আমার তো কোনো উত্তর জানা নেই। ও এই কথাগুলো জিজ্ঞাসা করার পর কেন জানি কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আমি কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি তখন কি উত্তর দিব আনিকাকে? আকাশের দিকে তাকাতেই মনে হচ্ছে সমস্ত আকাশটা ভাইঙ্গা আমার মাথার উপর পইড়া যাইতেছে। অপর দিকে তাকাইয়া মনে মনে আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ, ও আল্লাহ, আমার জীবনের সবটুকু হাসি তো কেড়েই নিছো তুমি, কিন্তু আজকে এই মুহূর্তে আমাকে আমার হাসিটুকু কিছুক্ষণের জন্য ধার দাও। আল্লাহ, আমার এত কষ্ট হচ্ছে কেন? প্লিজ আল্লাহ, এমন করো না। আমার আনিকার মুখের দিকে তাকিয়ে আমার মুখে একটু হাসি দাও, নয়তো যে আমার আনিকা মরে যাইব। আল্লাহ, তুমি না এমন করো না। আল্লাহ, আমার জীবনের অন্ধকার সময় যে মানুষটা আমার হাতটা ধরে রাখছে, তার এই সময় আমাকে তার পাশে থাকার ক্ষমতা দাও। আমার চোখে এখন কান্না দিও না আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, তুমি তো নিয়েই যাইবা, কিন্তু এই মুহূর্তে আমার আনিকার সামনে আমাকে একটু হাসি দাও। আবিদ, আবিদ, চুপ কেন? বুকটা অনেক বেশি ভার হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আমি কি উত্তর দিব আনিকাকে? কি বলবো কিছুই মাথায় আসছে না। আবিদ, চুপ কেন? আরে পাগলি, তোমার কিছুই হয়নি। পৃথিবীতে কার এত ক্ষমতা আছে যে আবিদের কাছ থেকে তার আনিকাকে কেড়ে নিবে? আমি দিব না তো। আমি আমার এই পাগলিটাকে আমার বুক থেকে কখনোই আলাদা হতে দিব না। আনিকা তখন আমার হাতটাকে আরো শক্ত করে ধরলো আর বলে উঠল, আবিদ, আমি যেমন তোমার হাত ছাড়ি নাই, আমি বিশ্বাস করি আমার হাত থেকে কখনোই কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না, তেমনি তোমার কাছ থেকেও আমাকে কেউ কখনোই আড়াল করতে পারবে না। তখন উপরের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই কোন খেলায় আমায় ফেলেছো? আমার কাছ থেকে পৃথিবীর কেউ তাকে কখনোই নিয়ে যেতে পারবে না, আর তার কাছ থেকে আমাকে কখনোই কেউ আলাদা করতে পারবে না। কিন্তু তুমি তো ঠিকই নিয়ে যাইবা, তুমি তো ঠিকই আলাদা কইরা দিবা। কেন আল্লাহ এটা করলা? কোন দোষে এত বড় শাস্তি দিচ্ছ আমায়? বলো আল্লাহ, বলো। হয়তো এই উত্তর আল্লাহ কখনোই আমাকে দিবে না। সেদিন অনেকক্ষণই দুজনে রিকশাতে ছিলাম, তারপর বাসায় এসে পড়লাম। বাসায় আসার পর থেকে কেমন বুকের ভিতর ব্যথাটা অনেক বেড়ে গেল। রাতে খেয়ে দুজনেই শুয়ে পড়লাম। প্রতিদিনের মতোই আনিকা আমাকে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। লাইট অফ করে দিলাম। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমি তখন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন আমার চোখ দুটো থেকে অনিচ্ছা সত্ত্বেও পানি পড়তে লাগলো। কি হলো এটা আমার লাইফে? মাত্র 6টা মাস পর কে আমার বুকে মাথা রেখে ঘুমাবে? কার মাথায় আমি হাত বুলিয়ে দিব? কে আমাকে এত ভালোবাসবে? কে আমাকে নতুন করে পথ চলা শিখাবে? কাকে নিয়ে আমি ভালোবাসা সুখে সংসার করব? কথাগুলো ভাবতেই মনে হচ্ছে বুকের ভিতর থেকে কলিজা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। মনে হচ্ছে আমার আত্মাটা কেউ টেনে বের করে ফেলছে। মৃত্যু যন্ত্রণা অনুভব করতে লাগলাম। এইভাবেই রাতটা কেটে গেল। দিন যতই এগোতে লাগলো ততই আমার মৃত্যু যন্ত্রণা বাড়তে লাগলো। আনিকাকে নিয়েই সারাদিন চিন্তা করতে করতে দিন চলে যায়। ওর সামনে হাসি খুশি থাকলেও ওর অনুপস্থিতিতে বুকটা ফেটে যায়। আনিকার চিকিৎসা শুরু করে দিলাম, কারণ ইদানিং ধরে ওর মাথা ব্যথা বেড়ে যাচ্ছে আর কাশিও শুরু হতে লাগলো। আনিকাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেই আনিকা বারবার জিজ্ঞাসা করত, ওকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাই, কেনই বা ওকে ওষুধ খাওয়াই। এই তো সেদিন ওষুধ খাওয়ানোর সময়, আনিকা এইদিকে আসো। বলো। এই ওষুধগুলো এখনই খেয়ে নাও। আচ্ছা, তুমি প্রতিদিন খাওয়া শেষ হলে আমাকে ওষুধ খেতে বলো কেন?
আমার কি হয়েছে? তোমার কিছুই হয়নি। তোমার মাথায় ব্যথা হয়, তার জন্যই ডাক্তার এই ওষুধগুলো রেগুলার খেতে বলছে। কিন্তু শুধু মাথা ব্যথার জন্যই এত ওষুধ খেতে দিবে কেন? আর ব্যথা তো বেশি কমছেও না, সেই মাথা ব্যথা তো হয়। যাই হোক, তোমাকে ওষুধ খেতে হবে। কেন খাবো? কেন আবার? আমি ওষুধ দিলে কি তুমি খাবে না? তুমি দিলে ওষুধ কেন, বিষও খেতে পারি। কারণ আমি আমার পাগলটার সব কথা শুনতে রাজি। কখনোই আমি আমার পাগলটার অবাধ্য হব না, বুঝেছো? তখন ওর সাথে কি উত্তর দিব ভেবেই পাচ্ছিলাম না। শুধু আমার বিবেকটাকে প্রশ্ন করছিলাম। এই আবিদ, শুনতে পাইছো তোর আনিকা কি বলছে? মরে যেতে রাজি, তারপরও তোর কথার অবাধ্য হবে না, তোর শাসনগুলো মেনে নিবে। কিন্তু আর কয়টা দিন তুই ওকে শাসন করবি? কাকে বলবি ওষুধ খেতে? আর তো মাত্র কয়টা দিন, তারপরই তো ও চলে যাবে। তখন তুই কি করবি? কে এভাবে তোর সব কথা মেনে নিবে? কে তোকে এত ভালোবাসবে? ভাবতেই বুকটা কেমন চিনচিন করে ব্যথা করতে লাগলো। তখনই আনিকাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। হয়তো ও অবাক হয়ে গেছে এইভাবে হঠাৎ তাকে জড়িয়ে ধরার কারণে। জড়িয়ে ধরেই বললাম, এই পাগলি, কি বলছো এগুলো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি একা কখনোই থাকতে পারবো না। তোমাকে ছাড়া যে এই আবিদ বেঁচে থাকতেই পারবে না। তুমি কি জানো না তুমি আমার সেই অক্সিজেন, যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না? খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমিও খুব ভালোবাসি আমার পাগলটাকে। আর একদম কান্না করবা না। তুমি কি জানো না, তোমার পাগলিটা তোমার কান্না একদমই সহ্য করতে পারে না। অনেক কষ্ট লাগে তখন তার পাগলটার মন খারাপ থাকে। হুম। আবিদ, আমাকে না এভাবেই সবসময় বুকের মধ্যে জড়িয়ে রাখবা। কখনোই না আলাদা হতে দিও না। আমি না তোমার বুকে স্বর্গ সুখ খুঁজে পাই। তোমার এই বুকটা শুধু আমার জন্য। কখনোই ওই বুকে কারোর ঠাঁই দিবে না। আর আমাকে কখনোই একা ফেলে যাবে না। সব সময় বুকের মধ্যেই আগলে রাখবা। চোখের পানিগুলো তখন বৃষ্টির মতো ঝরতে লাগলো। আমার পাগড়িটা কি আবদার রাখছে আমার কাছে? অথচ কয়টা দিন পরেই ও চলে যাবে। আমার ভালোবাসার কোনো শক্তি নেই তাকে আটকিয়ে রাখার। আর কিভাবেই বা আটকিয়ে রাখবো? আমি তো মানুষ। মানুষ হয়ে কিভাবে সৃষ্টিকর্তা লিখন আমি পরিবর্তন করব? হয়তো আমি সেটা কখনোই পারবো না। ভাবতেই আরো অনেক কান্না পেল। নিজেকে কোনোভাবে ঠিক রাখতে পারলাম না। আনিকাকে তখন নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, আমি কখনোই আমার পাগড়িটাকে একা ফেলে চলে যাব না। সব সময় আমি আমার পাগড়িটাকে আমার বুকের মধ্যেই রাখবো, আড়াল হতে দিব না। এবার একটু তুমি হাসো তো। এভাবেই সবসময় হাসবা। আর আমার ইয়েটা কে দেবে? ইয়েটা কি? ওই যে কপালে ভালোবাসার স্পর্শ। বুঝে গেলাম ও কি চাচ্ছে এখন। ঠিক তখন ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম। কিছুদিন পর কে বলবে আবিদ আমার কপালে একটা চুমু দিবে না? ভাবতেই কলিজা ফেটে চিৎকার করে কান্না আসে। তবে হয়তো সেটা করার অধিকার আমার নেই। দিন যতই যাচ্ছে আনিকার পাগলামিগুলো তত বেড়েই চলছে। সারাটাক্ষণ আমার পাশে বসে থাকবে, নয়তো আমার কাঁধে মাথা রেখে শুয়ে থাকবে আর বলতে থাকবে একটা গল্প শোনাতে। যদি আমি না করতাম তখনই রাগ করতো। এই তো সেদিনের একটা ঘটনা। আবিদ, আমাকে একটা গল্প শোনাবে? আমার ভালো লাগছে না গো, এখন গল্প বলতে পারবো না। তার চেয়ে ভালো তুমি নিজেই বলো। লাগবে না তোমার গল্প বলা। আর কখনোই গল্প শুনতে চাইবো না। আচ্ছা, আমি বলছি। সত্যি বলবে তো? তাহলে শোনো। আমি গল্প বলা শুরু করলাম। জানো আনিকা, কোনো একটা রাজ্যে বসবাস করত একটা রাজকুমার। সেই রাজ্যেই একটা রাজকুমারী ছিল। রাজকুমারটা ওই রাজকুমারীকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসতো। তারপর? জানো, ওই রাজকুমারীটা রাজকুমারকেও অনেক ভালোবাসতো। সব সময় রাজকুমারের বুকের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চাইতো। সব সময় তারা স্বপ্ন দেখতো তাদের একটা সুখের সংসার হবে, তাদের ছেলে মেয়ে হবে, সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু তা আর হয়ে উঠল না। কেন? তাদের ভিতর কি কোনো ঝগড়া হয়েছে? তাদের ভিতর কোনো ঝগড়া হয়নি, কিন্তু আল্লাহ হয়তো চাইনি কখনই তারা একসাথে থাকুক, যার কারণে তাদেরকে আল্লাহ চিরতরে আলাদা করে দেয়। চিরতরে? কিন্তু কিভাবে? অনেক বড় একটা ঝড় আসলো তাদের জীবনে। তারপর সেই ঝড়টা রাজকুমারীকে রাজকুমারের থেকে চিরতরে আলাদা করে দেয়। রাজকুমারের তখন কিছু হয়নি? হয়েছে। যার কুমারীকে না পেয়ে ওই রাজকুমারটা পাগলের মতো হয়ে যায় আর ওকে ছাড়া থাকতে না পেরে নিজেকেও শেষ করে দেয়। আর এভাবেই তাদের ভালোবাসার পরিসমাপ্তি ঘটে। ইস, রাজকুমারটার অনেক কষ্ট হয়েছে। হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসতো, তাই না? আচ্ছা আবিদ, একটা কথা বলবো? বলো। কখনো যদি আমিও ওই রাজকুমারীর মতো হারিয়ে যাই, তখন তুমি কি করবা? আনিকার এমন প্রশ্ন শুনে
মাথাটা ঘুরে গেল, বুকটা কেন জানি কষ্টে ফেটে গেল। ভাবতেই অবাক লাগছে, আনিকাও আমাকে ছেড়ে চলে যাবে। আর এটা তো এতক্ষণ ভুলেই গিয়েছিলাম। তখনই আনিকাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছিল, তাই নিজেকে আর আটকাতে পারিনি। এই রে, আমার পাগলটাকে খুব কষ্ট দিয়ে ফেলছি। এই আবিদ, প্লিজ কান্না করবা না, আমি তো মজা করে বলছি। কিন্তু তখন কোনো কিছুই মাথায় ঢুকছে না, কারণ আনিকা নিজেও জানে না ও যেটা ফান করে বলেছে 2 দিন পর সেটাই সত্যি হবে। ভাবতেই আরো জোরে কান্না করে দিলাম। আর তখন আনিকাও কান্না করে দিছে, আর বারবার আমাকে কান্না করতে নিষেধ করেছে। সেদিন কোনোভাবে ওর সামনে ঠিক হতে পারলেও পরে আর নিজেকে ঠিক করতে পারিনি। সারাটা দিন ওকে নিয়ে ভাবতাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না। এইদিকে আমার পা ঠিক হয়ে গেলেও চোখের আগের থেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ আমি ঠিকমতো কোনো ওষুধ খেতাম না। আনিকা এটা নিয়ে আমাকে কড়াভাবে শাসন করত, কিন্তু শাসন করলেই কি হবে, যেখানে আমি নিজেই দেখছি আমার প্রিয় মানুষটা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সেখানে আমি কিছুই করতে পারছি না। আর সেই জায়গায় থেকে আমি নিজেকে কিভাবে ঠিক করব? সব সময় আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করতাম, কেন আমার জীবনটা এমন করে দিল? কোন পাপে আমার লাইফটা শেষ হয়ে গেল? কিন্তু কোনো উত্তর পেতাম না। আর উত্তর পাবই বা কিভাবে? সৃষ্টি হয়ে স্রষ্টাকে প্রশ্ন করলে কি উনি ওনার কাজের হিসাব দিবে না। তাই আমার প্রশ্নের উত্তরটাও আমার অজানাই থেকে যাবে। হয়তো মরার পর সব উত্তর আমাকে দিয়ে দিবে, কোন কারণে এসব করেছে। যাই হোক, দিন যেতে যেতে প্রায় 2টা মাস কেটে গেল। এইদিকে আনিকার চিকিৎসাও পুরোপুরিভাবে শুরু হয়ে গেল। আনিকা তখন জানতো না ওর কি হয়েছে। আমি যেটা বলতাম ও ঠিক সেটাই করত, আমার কোনো কথাই না করতো না। হঠাৎই একদিন আনিকার প্রচন্ড কাশি হতে লাগলো। আমি আস্তে আস্তে ওর সামনে গেলাম। আমাকে দেখে ও ওয়াশরুমে যেতে চাইলে আমি তাকে আটকিয়ে ফেললাম। পরে ওকে আটকানোর পর ওর দিকে তাকাতেই কেমন চোখের আবছালোতে ওর মুখে লাল বর্ণ কিছু একটা দেখতে পেলাম। ওর মুখে হাত দিতেই আমার হাতটা কোনো এক তরল পদার্থে ভরে গেল। নাকের সামনে হাতটা নিতেই রক্তের গন্ধ। তার মানে কি আনিকার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে? ঘটনাটা বুঝতেই কেমন কলিজাটা ফেটে যাচ্ছে। আনিকার আবারও কাশি শুরু হলো, প্রচন্ড কাশি, যেন থামতেই চাচ্ছে না। অনেকক্ষণ কাশতে কাশতে প্রায় বেহুশ হওয়ার অবস্থা। ওর কাশি দেখে বুকের ভেতর প্রচন্ড হাহাকার শুরু হয়ে গেছে। খুব কষ্ট লাগছিল, কিছুতেই নিজেকে শান্ত করতে পারলাম না। চিৎকার করে কান্না করে দিলাম। আমার কান্না দেখে আনিকা কেমন যেন হয়ে গেল। ও ওয়াশরুম থেকে পরিষ্কার হতে চলে গেল। এইদিকে আমি কোনোভাবেই নিজেকে ঠিক করতে পারছিলাম না। আল্লাহকে ডাকছিলাম আর বারবারই বলতে লাগলাম, আল্লাহ তুমি এমন কেন করলে? কেন এই নিষ্পাপ মেয়েটাকে এত বড় শাস্তি দিলে? ওর বদলে আমাকে তুমি নিয়ে যেতে, ওকে তুমি আর কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, তুমি তো নিয়েই যাইবা, তবে নেবার আগে আর কষ্ট দিও না। সমস্ত কষ্ট তুমি আমাকে দাও। কান্না করতে করতে মাটিতে পড়ে গেলাম। হঠাৎই আনিকার শব্দ পেলাম, তাই চোখটাকে একটু ঠিক করে দাঁড়িয়ে গেলাম আর আনিকার কাছে গেলাম, বুঝেও না বোঝার মতো। গিয়ে বললাম, আনিকা তোমার কি হয়েছে? তোমার মুখে রক্ত আসলো কিভাবে? কি হয়েছে তোমার, বলো। আবিদ, এই কথাটার উত্তর যদি আমি তোমার কাছে চাই তখন কি করবা? বলো আবিদ, আমার কি হয়েছে? তোমার কিছুই হয়নি, কিন্তু রক্ত আসলো কিভাবে? দেখো আবিদ, আমি জানি তুমি সবই জানো, আমার কিছুই হয়নি। তবে আমার কিসের জন্য চিকিৎসা করাচ্ছ? আর একটু আগে আমার মুখে রক্ত দেখে তুমি অত ভয় কেন পেয়েছিলে? কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। কিভাবে বলবো? ওর ব্লাড ক্যান্সার। ডাক্তার তো আমাকে নিষেধ করেছে ওকে না জানাতে, জানালে অনেক আগে আমাকে ছেড়ে চলে যাবে। আমি কি করব? আবিদ চুপ কেন? উত্তর দাও। কোথায় ভয় পেলাম? আমি তো তোমার কষ্ট সহ্য করতে পারি না, তাই ওই সময় এমন করেছি। বাহ আবিদ বাহ, আমার মুখে রক্ত দেখার পর তোমার মুখে আমি যে ভয়টা দেখেছি সেটা সত্যিই ভুলার মতো না। আর আমি ওয়াশরুমে যাবার পর এভাবে কান্না করছিলে কেন? আমি কিছু জানি না। তুমি এই বিষয়ে আমাকে এখন কোনো প্রশ্ন করবে না। প্রশ্ন তো আমি করবই। এতদিন আমাকে চিকিৎসা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এগুলো সম্পর্কে আমি কিছুই জানতে চাইনি, কিন্তু আজ আমাকে জানতেই হবে। বলো আবিদ, বলো, চুপ করে থেকো না। বললাম তো আমি এখন কোনো উত্তর দিতে পারবো না। ঠিক তখনই আনিকা খুব রেগে গেল, আর ও আমার সামনে এসেই ও আমার লাইফে প্রথমবারের মতো আমার শার্টের কলারটা 2 হাতে চেপে ধরলো, আর প্রথমবারের মতো আমাকে তুই করে বলল, একদম চুপ করে থাকবি না, বল আমার কি হয়েছে। একদম লুকাবি না। কেন বলছিস না? আবিদ তুই বল আমার কি হয়েছে, বল বলছি। তুই কি আমাকে বলতে পারছিস না? তোর কি কোনো ক্ষমতা নাই আমাকে তোর কাছে সবসময় রাখার জন্য? আমিও তো চাই আমি সবসময় তোর কাছে থাকি।
আয় আবিদ, বল না আমার কি হয়েছে। আমি তো তোর কাছ থেকে হারিয়ে যেতে চাই না। বল আবিদ, আমার কি হয়েছে। জানি না তখন আমার কি হয়েছে। তখন মাথাটা কেমন জানি ওলটপালট হয়ে গেল। নিজের যে তখন কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। ওর হাতটা আমার কলার থেকে ছুটিয়ে ঠাস ঠাস করে ওর গালে দুইটা প্রচন্ড জোরে থাপ্পড় মারলাম। থাপ্পড় দুইটা খেয়ে আনিকা মাটিতে পড়ে গেল। আমি তখন ওকে মাটি থেকে তুলে পাগলের মতো অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম আর চিৎকার করে কান্না করতে করতে পাগলের মতো বারবার বলছিলাম, তোর কিছু হয় নাই, তোর কিছু হয় নাই, তোর কিছু হতে আমি দিব না, তোকে আমি কখনোই একা ছেড়ে যেতে দিব না। ও তখন একটা কথাই বারবার বলছিল। এই যে আমার পাগল আবিদটার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। আমার পাগলটা অনেক ক্ষেপে গেছে। আমার পাগলটার মাথা নষ্ট হয়ে গেছে। কথাগুলো বলছিল আর আনিকা চোখ ভর্তি পানিতে ছলছল অবস্থায় আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। উপরের দিকে তাকিয়ে মনে মনে তখন আল্লাহকে একটা কথাই বলছিলাম, আল্লাহ, ও আল্লাহ, তুমি বলো আমার কি সেই ক্ষমতা আছে মানুষ হয়ে কিভাবে তোমার হাতের ভাগ্য লেখা কিভাবে আমি পরিবর্তন করব? আমার তো সেই ক্ষমতা নাই, কিন্তু তোমার তো আছে। দাও না গো আল্লাহ, আমার এই পাগলিটাকে ভালো করে আমার কাছ থেকে না আল্লাহ, ওকে আলাদা কইরো না আল্লাহ, তুমি ওকে সুস্থ করে আবার আনিকাকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। আস্তে আস্তে আনিকার অবস্থা প্রচন্ড রকমের খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 5টা মাস কেটে গেছে। আনিকার চোখগুলো একদমই গর্তে ঢুকে গেছে। চেহারাটা অনেক কালো হয়ে গেছে। পুরো শরীরটা কেমন কঙ্কালের মতো হয়ে গেছে। কথাগুলো বাচ্চাদের মতো মুখে লেগে গেছে। ভালো করে কিছুই বোঝাতে যেত না। ওকে যতই দেখছিলাম ততই কান্না করছিলাম। আর এইদিকে আনিকাও সবকিছু অনেক আগে জেনে গিয়েছিল। আর জানার পর থেকে সব সময় আমাকে বুকের মধ্যে নিজেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখতো। হঠাৎই একদিন আনিকার প্রচন্ড কাশি হতে লাগলো আর কাশির সাথে প্রচন্ড মাথা ব্যথা করতে লাগলো। কাশির সাথে প্রচুর পরিমাণে ব্লাড আসতে লাগলো। ও রক্ত দেখে আমি নিজেও তখন পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আল্লাহকে ডেকে ডেকে বলছিলাম, আল্লাহ, তুমি আমার পাগলিটাকে আর কষ্ট দিও না, ও আর সহ্য করতে পারছে না। আল্লাহ গো, ওর বদলে না হয় তুমি আমাকে নিয়ে যাও, তারপরও ওকে ভালো করে দাও। কথাটা বলতেই আনিকা আমার মুখের মধ্যে হাত দিল আর রক্তমাখা মুখে বলতে লাগলো, এই আবিদ, প্লিজ এগুলো বলো না। তোমার কিছু হলে আমি কার মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকবো? জানো আবিদ, তুমি ছাড়া কেউ আমাকে মনে রাখবে না, আর আমি তোমার মধ্য দিয়ে পৃথিবীতে বেঁচে থাকবো। আবিদ, আর একটা কথা রাখবে আমার? বলো। আবিদ, আমার মুখ দিয়ে রক্ত পড়ে, আমি তারপরেও তোমার বুকের মধ্যেই নিজেকে আড়াল করে রাখি। তোমার শার্ট সহ তোমার বুকটা লাল রক্তে ভরে ফেলি। প্লিজ, তুমি না রাগ করো না। তুমিই বলো আমি কি করব। আমি যে আমার স্বর্গ সুখ খুঁজে পাই, তোমার বুকটাতে আমি অনেক শান্তি খুঁজে পাই। ওর কথাগুলো শুনছিলাম আর টপ টপ করে চোখের পানি ঝরাচ্ছিলাম। কি আবিদ, আমি তোমার বুকে রক্তে লাল করে দেই বলে তোমার অনেক রাগ হয়, তাই না? প্লিজ রাগ করো না। আর তো মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে তো চলে যাব। আনিকা প্লিজ, তুমি এগুলো বলো না প্লিজ। আনিকা প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না তোমার এত কষ্ট, আর আমি সেই জায়গায় কিছুই করতে পারছি না বলেই চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। আনিকা ওই অবস্থাতেই আমার চোখের পানি মুছে দিচ্ছে আর আমি আনিকার মুখের রক্ত মুছে দিচ্ছি। আমার ভাগ্যটা কত করুণ, এমন একজন মানুষ পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। আর আমি কিভাবেই পারবো? আমি কি স্রষ্টার লিখন খণ্ডাতে পারবো? পারবো না, কারণ সেই ক্ষমতা তো আমার নেই। আস্তে আস্তে রমজান মাস চলে আসলো। আনিকার শরীর এখন এতটাই দুর্বল যে সে এখন দাঁড়াতেই পারে না, সারাদিন শুয়ে থাকে। সন্ধ্যেবেলায় আনিকা হঠাৎই বলে উঠল, আবিদ, রমজান তো চলে এসেছে, রোজা রাখবে না? নামাজ পড়বা না? না, কিছুই পড়বো না, রোজাও রাখবো না। কেন আবিদ? কথাগুলো তেমন বোঝা যায় না। আনিকা, তুমি নিজেই বলো যে আল্লাহ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিচ্ছে। আমার সামনে আমার প্রিয় মানুষটাকে এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে নিয়ে যাবে, তার ইবাদত আমি কেন করব? আমি কিছুই করব না। ছি আবিদ, এসব বলতে নেই। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। চাই না সে ভালোর, যে ভালো আমার পাগলিটাকে এত কষ্ট দিচ্ছি। আরে বোকা, সেটা কিছুই না। আর তুমি কি চাও না মরার পর ওপারে আমি একটু শান্তিতে থাকি? ওর হাসি মাখা মুখটা দেখে বুকটা কেমন ধুক করে কেঁদে উঠলো। একটা সময় যে হাসি মুখটার জন্য আমি সব করতাম, আর আজ সেই হাসি মুখে তেমন সজীবতা নেই, আছে শুধু কষ্টের ছাপ। কি হলো, উত্তর দাও। তুমি কি চাও না আমি মরার পরে সুখে থাকি? চাই তো। তাহলে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা, আর দুজনকে যেন মরার পর আল্লাহ এক করে দেয়।
এই দুনিয়াতে আমরা একসাথে থাকতে না পারলেও যেন ওই দুনিয়াতে দুজন একসাথে থাকতে পারি। হুম এবার বলো, আমার জন্য দোয়া করবা তো? হুম তোমার জন্য দোয়া না করলে কার জন্য করবো বলো? তাহলে একটু পরেই এশারের আজান দিবে, তখন তারাবির নামাজ সহ পুরো নামাজ পড়বা, একদমই ফাঁকিবাজি করবা না। কিছুক্ষণ পরই আজান দিয়ে দিল। আমি অজু করে তখন আনিকার কপালে একটা চুমু দিয়ে মসজিদে চলে গেলাম। চেয়েছিলাম বাড়িতে নামাজ পড়তে, কিন্তু আনিকা বারবার বলছে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়তে। ইচ্ছা না সত্ত্বেও গেলাম। 20 রাকাত তারাবি সহ এশারের নামাজ পড়ে বাসায় আসতে আসতে প্রায় রাত 9:30। বাসায় ঢুকতেই আনিকাকে ডাক দিলাম, তারপর দরজা খুললাম। কিন্তু দরজা খোলার পর যা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আনিকা তখন রক্তাক্ত অবস্থায় খাটের নিচে পড়ে গড়াগড়ি করছিল। ওকে দেখে চিৎকার দিয়ে কান্না করে দিলাম। ওর সামনে গিয়ে ওকে ধরলাম। ওকে ধরতেই ওর অস্পষ্ট কণ্ঠে আমার কানটার সামনে মুখটা নিয়ে বলে উঠল, দেখো আবিদ, আল্লাহ কত দয়াবান। এই মুহূর্তে তোমাকে অনেক মিস করছিলাম, আর আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়ে দিস। আমি শুধু আনিকাকে জড়িয়ে ধরে পাগলের মতো কেঁদেই চলেছি। আবিদ, আমার না খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। আনিকা, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না আবিদ, উপরওয়ালা যে আমাকে এখন তার কাছে নিয়ে যেতে চাচ্ছে। না আনিকা, এভাবে বলো না, খুব কষ্ট হয়। আবিদ, তোমার বুকে আমাকে একটু মাথা রাখতে দেবে? আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে? প্লিজ আবিদ, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমি যেতে চাই না, আমি তোমাকে হারাতে পারবো না। তখন আনিকাকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম আর চিৎকার করছিলাম, আনিকা, তোমার কিছু হতে পারে না, তোমার কিছু হবে না। আনিকার শ্বাস নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল, আর ও তখন একটা কথা বলছিল, ভালোবাসি আবিদ, খুব বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তোমার বুকে আমি স্বর্গ সুখ খুঁজে পাই। আর আমার কত সৌভাগ্য, আজ তোমার কোলেই মাথা রেখে মরতে পারছি। বলেই আমাকে ও একটু শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আবিদ, আমাকে ধরো, শক্ত করে জড়িয়ে ধরো আবিদ। আমি তখন খুব শক্ত করেই জড়িয়ে ধরলাম। আনিকা তখনও বলছে ওকে শক্ত করে জড়িয়ে ধরতে। হঠাৎই আনিকা 2-3 বার কেমন করে একটু কেঁপে উঠলো, তারপর আস্তে আস্তে